প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদের এই টাইমে আসলে ইংলিশ ক্লাস হওয়ার কথা ছিল। আজকে আইসিটি ক্লাসটা আমি নিচ্ছি। ইংলিশটা হচ্ছে আমাদের আইসিটি নিয়ে আসছি আমরা। সো আজকে আ তোমাদের সাথে আমার এখন আইসিটি ক্লাসটা আছে। আর যারা সেকেন্ড ইয়ারের মডিউলে এনরোলড আছো তাদের সাথে বিকালে হচ্ছে ফিজিক্স ক্লাসও আছে। বিকালে বলতে সন্ধ্যায় আরকি। সন্ধ্যা ৭টা থেকে ফিজিক্স ক্লাসটাও আছে। সো আজকে আমরা আরেকটু অ্যাপ্লিকেশন এর দিকে যাব। যেমন গতদিন আমরা কি করছি? আমরা গত ক্লাসের আগের ক্লাসে লজিক গেট গুলা শিখে ফেলছি যে লজিক গুলা কি কি, ওরা কিভাবে অপারেশন করে, সেগুলাকে মানে কিভাবে ট্রুথ টেবিল দিয়ে হচ্ছে আইডেন্টিফাই করতে হয়, লজিক ফাংশন কিভাবে লিখে, এগুলো আমরা দেখে ফেলছি, তাই না? পরের ক্লাসে আমরা দেখছি যে আচ্ছা এই যে লজিক গেট আমরা বানাইলাম, এই লজিক গেট দিয়ে আমরা আসলে কি করতে পারি। যেমন গতদিন আমরা অ্যাডার সার্কিট শিখছি, যে কম্পিউটার আসলে কি করে, সবকিছু অ্যাড করে করে কাজ করে। এইবার এই অ্যাডার সার্কিট থেকে এখন এই লজিক গেট গুলা দিয়েই আমরা চলে যাব কিসে, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, এগুলাতে। সো এগুলার তাহলে কাজ কি? এই যে কম্পিউটার যে হিসাব নিকাশ করে, অ্যাড করে, সাবট্রাক্ট করা মানে তো আসলে টুস কমপ্লিমেন্টটাকে অ্যাড করা, তাই না? সো এই যে এই জিনিসগুলাকে যে অ্যাড করে, করে এটা রাখে কোথায়? কম্পিউটারের মেমোরি বলে একটা জিনিস আমরা জানি না? যে ও স্মৃতিতে জমা করে রাখে। কোথায় রাখে? কিভাবে রাখে? সেই জিনিসটা আজকে আমাদেরকে সুন্দরভাবে জানতে হবে। এছাড়া তোমরা একটা জিনিস শুনছো, সেটা হচ্ছে কম্পিউটার কিনতে গেলে বা যেকোনো ইভেন মোবাইল ডিভাইস কিনতে গেলেও এখন কিন্তু আমরা জিজ্ঞেস করি যে ভাই প্রসেসরের স্পিড কত? এটা আবার ল্যাগ করবে না তো? স্লো হয়ে যাবে না তো? তখন বলা হয় যে না, এটার প্রসেসর হচ্ছে এত গিগাহার্টজ, অত গিগাহার্টজ। এই জিনিসটা আসলে কি? বলা হয় যে ক্লক স্পিড, এটাকে বলা হয় ক্লক স্পিড। তো স্পিড মানে কি? ও কি দৌড়াদৌড়ি করে? এইটা? অ্যাকচুয়ালি মোর অ্যাকুরেটলি বলা উচিত ছিল যে ক্লকের যে ফ্রিকোয়েন্সি সেইটা, কারণ এটা আমরা হার্টজ দিয়ে মাপি। সো এটা আসলে কি? এটা কোথায় কাজে লাগে? এই সবকিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসটা আমরা সাজাইছি। সো আজকের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে দেখবা, তারা একটা মোর হ্যান্ডস অন অ্যান্ড ওয়ার্কিং নলেজ পাবা যে আসলে কম্পিউটার ভিতরে কিভাবে কাজ করে। বা যেকোনো মানে লজিক ইউনিট ও আসলে ভিতরে কিভাবে কাজ করে। সো আর দেরি না করে চলো আমরা হচ্ছে আমাদের ৭ম লেকচার আইসিটির, অর্থাৎ অধ্যায় ৩ এর আজকে মোটামুটি বলতে পারো যে শেষ লেকচার। অধ্যায় ৩ এর শেষ লেকচার, সেটাতে আমরা ঢুকি। তোমাদের বইয়ে কিছু জিনিস হচ্ছে আ অনেক সময় সিকোয়েন্স মেইনটেইন করে নাই, আবার হয়তো ক্লিয়ারলি বলে নাই। সো সেগুলাই সেই কনফিউশন গুলাই আমি দূর করে দেওয়ার চেষ্টা করব। যাতে তোমরা বই গো থ্রু করার সময় এট লিস্ট সেন্স মেক করে জিনিসটা। কারণ সত্যি কথা বলতে চ্যাপ্টার 3 তে যত কিছু ঢুকানো হয়েছে এটা আসলে অনেক ভাস্ট। এগুলোর প্রত্যেকটা জিনিস আমরা অনেক ডিটেইলস এ নিজেরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ছি তখন স্টাডি করছি। যেমন আমাদের একটা আলাদা কোর্সই ছিল শুধুমাত্র ডিজিটাল লজিক ডিজাইন এর উপরে। সো এখানে এই প্রত্যেকটা জিনিস অনেক বেশি ডিটেইলস এ স্টাডি করতে হয়। সেগুলোকে সব একত্র করে তোমাদের মাত্র একটা চ্যাপ্টারের, তাও একটা অংশে দিয়ে দেওয়া হইছে। সো জিনিসটা আসলে সামারাইজ করা খুব ডিফিকাল্ট। এইজন্যই আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল সিমুলেশন গুলা মানে কাজে দিবে বা উপকারে লাগবে। সো এইজন্য আজকের ক্লাসটা যারা করবা, একটা মোর ওয়ার্কিং নলেজ পাবা যে আসলে ভিতরে কিভাবে কাজ হয়। সো চলো আমরা শুরু করি। তোমাদের কাজ হবে ক্লাসটা করতে আমার প্রশ্নগুলোর জাস্ট সুন্দর মতো উত্তর দেওয়া। চিন্তা করবা, ঠিক ভুল এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তুমি একটু চিন্তা করে তোমার মনে যেটা হয় সেটাই উত্তর দিবা। রেডি সবাই? ওকে, তাহলে আমাকে টিচার ইনবক্সে একটু বলে দাও, তাইলেই হবে যে তোমরা রেডি কিনা। আর পুষ্পিতা আমাকে ইন দ্য মিনটাইম জিজ্ঞেস করছো যে কোন বইটা ফলো করা উচিত। তোমরা মানে যেকোনো বই ফলো করতে পারো। মুজিবুর রহমান স্যারের বইটা আছে ভালো। তারপরে হচ্ছে এখানে মাহবুব স্যারের বইটা আছে, এটাও ভালো। সো যেকোনো একটা ফলো করতে পারো, ডাজন্ট ম্যাটার। আমি সুন্দর করে এখন গুছাইয়ে দিচ্ছি পড়াটা। এই অনুযায়ী তুমি পড়ো, কোনো অসুবিধা হবে না। আর আইসিটি তে তোমাদের সিলেবাসে যতটুকু আছে, এটার উপর হচ্ছে অনলাইন রিসোর্সও যথেষ্ট ভালো আছে। সো তুমি যেকোনো একটা কিছু লিখে সার্চ দিলে এই এন্ট্রি গুলা উইকিপিডিয়াতেও আমি দেখছি যে যথেষ্ট বিস্তারিতভাবে বলা আছে। ইভেন এখানে অ্যানিমেট করে দেওয়া, এই যে আমরা যেভাবে পড়াইতে চাই এভাবে অ্যানিমেট করে দেওয়া। সো এখান থেকেও তুমি দেখে নিতে পারো। রিলিভেন্ট জায়গায় আমি সোর্স বলে দিব, চিন্তার কিছু নাই। ওকে, রেডি সবাই? এই যে তামিম, তাহের, তারপর হচ্ছে রুমা, সবাই বলছে যে রেডি ইনশাআল্লাহ। চলো আমরা আগাই। সো এইখানে হচ্ছে একটা ব্যাপার, এই যে প্রি অ্যাসেসমেন্ট মানে প্রথমে আমরা যে কোশ্চেন গুলা দিয়ে শুরু করি। কম্পিউটার ডেটা সেভ করে রাখে কিভাবে? এই যে আমরা একটা ফাইল লিখে যে সেভ বাটনে চাপ দেই, তাহলে কি থাকে? ওটা পরে এসেও আবার ঠিক ওই অবস্থা থেকে খোলা যায়। কিভাবে এটা হয় কিভাবে? আর কম্পিউটার ডেটা ডিলিট করে কিভাবে? তুমি যখন লিখলা যে মানে রাইট ক্লিক করে ডিলিট ক্লিক করলা, বা মোবাইল হচ্ছে প্রেস করে রেখে ডিলিট ক্লিক করলা।
ডিলিট হয়ে যায়। এখন ডিলিট হয়ে গেলে তো ওই ফাইল আর পাওয়া যায় না। কিন্তু তোমরা ডেটা রিকভারি সফটওয়্যারের নাম শুনছো না? পেন ড্রাইভ থেকে ডেটা ডিলিট করে দিছো, হার্ড ডিস্ক থেকে ডেটা ডিলিট করে দিছো। এখন মনে করো ভুলে ডিলিট করছো, এটা ডিলিট করাটা উচিত হয়নি, জরুরি ডেটা ছিল। তো তখন আবার অনেক সময় ডেটা রিকভারি সফটওয়্যার দিয়ে ওই ডেটা পুনরুদ্ধার করা যায়, তাই না? সো এই জিনিসগুলো আসলে কম্পিউটার কিভাবে করে? একটা জিনিস ও ভুইলা গেছে আবার কিভাবে মনে করে? এটা একটা প্রশ্ন। আবার কম্পিউটার সময়ের হিসাব রাখে কিভাবে? সো এগুলো সবই কিন্তু উত্তর দেওয়ার মতো প্রশ্ন। সো এগুলো আমরা আজকের ক্লাস করতে করতে জানবো এবং শেষে আবার ক্ল্যারিফাই করব। চলো আগাই। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার। এখন সত্যি কথা বলতে এই যে ফ্লিপ ফ্লপ জিনিসটা, এটা তোমাদের বইয়েই লেখা আছে যে আহ, তোমাদের এটা সিলেবাসে নাই, কিন্তু হচ্ছে রেজিস্টার আর হচ্ছে কাউন্টার পড়ার জন্য ফ্লিপ ফ্লপ লাগে। সো এই জায়গাটায় একটু ডিসক্রিপেন্সি আছে যে আচ্ছা ফ্লিপ ফ্লপ যদি এই দুটো পড়তে লাগেই তাহলে সিলেবাসে রাখলো না কেন? তো সিলেবাসে আসলে এটা রাখলে ভালো হইতো। ফ্লিপ ফ্লপ কয়েক রকম আছে এবং কয়েক রকম ফ্লিপ ফ্লপই কিন্তু আজকে আমাদের পুরা ইয়া জুড়ে কাজে লাগবে, ক্লাস জুড়ে কাজে লাগবে। সো আমি যেটা করব, প্রথমে ফ্লিপ ফ্লপের একটা জেনারেল ইন্ট্রোডাকশন দিব, দিয়ে যেই জায়গায় যেইটা কাজে লাগবে ওইটার বৈশিষ্ট্যটা তোমাকে বলে দিব। তাহলে দেখবা মনে রাখতে সুবিধা হবে, কোনো ঝামেলা হবে না। তুমি নিজের মতো করে জিনিসটা মনেও রাখতে পারবা, পরীক্ষার খাতায় গুছায় লিখতেও পারবা। আর অ্যাজ ইউজুয়াল কেউ না কেউ এই প্রশ্নটা করেই, রাজিম জিজ্ঞেস করছো যে এই ক্লাসটা করতে কি আগের ক্লাসটা করা লাগবে কিনা। এই ক্লাসটা করতে এক্স্যাক্টলি আগের ক্লাসটা যে করা লাগবেই তা না, কারণ ব্লক ডায়াগ্রাম যেগুলো আছে, ব্লক ডায়াগ্রাম যে এই জিনিসটা কি করে সেটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। কিন্তু কোনটা আমি কোন গেট দিয়ে বানাচ্ছি এইটা বুঝতে গেলে কিন্তু আগের আগের ক্লাসটা করে আসা লাগবে। সো গেটটা চিনতে গেলে ওই ক্লাসটা লাগতেছে। ঠিক আছে? ওকে, তাহলে হ্যাভিং সেইড দ্যাট আমরা সামনে আগাই। সো আজকে আমরা ক্লাস 6 পর্যন্ত যেগুলো শেষ করে ফেলছি এটার একটা সামারি এখানে আছে। সো এনকোডার, ডিকোডার, অ্যাডার এইটা আমরা গতদিন দেখছিলাম। এনকোডার কি করে? মানে একটা ফরম্যাটের ডাটাকে আরেকটা ফরম্যাটে রূপান্তর করে। মনে করো আমি তোমারে কিভাবে বলি যে আমার এখানে 4টা লাইন আছে, আমি 3 নাম্বার লাইনটায় টিপ দিলাম। তো এই 3 নাম্বার লাইনটায় টিপ দিলাম, এটা তো আর কম্পিউটার বুঝে না, ওকে বুঝাইতে হয়, ওর মতো করে বাইনারিতে বুঝাইতে হয়। সো এই যে আমার ফরম্যাটের ডাটাকে কম্পিউটারের ফরম্যাটে কনভার্ট করলো, এটাই কিন্তু এনকোডারের কাজ। ডিকোডার কি করে? উল্টা কাজ। আর অ্যাডার বা যোগের বর্তনী দিয়ে অ্যাড করে। সো ওই অ্যাডার সার্কিটটা আমাদের মাথায় থাকা লাগবে, ওইটা লাগবেই, ওইটা ছাড়া আসলে হবে না। সো ওইটার ইন্ট্রোডাকশনটা আমি দিয়ে নিব। এইবার আজকে ক্লাস শুরু করব আমরা ক্লক পালস দিয়ে। ওই যে বলছিলাম যে ক্লক পালস জিনিসটা কি এটা আমাকে আগে বুঝে নিতে হবে। ওই যে প্রসেসরের যে ক্লক স্পিড এটার কথা বলছিলাম। সো এই জিনিসটা একটু দেখো, ক্লক পালস জিনিসটা কি। আমাদের কিছু সার্কিট আছে হচ্ছে সিনক্রোনাস, কিছু সার্কিট হচ্ছে অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কথাটার মানে কি? দেখো, যদি আমি এরকম চিন্তা করি যে এইখানে একটা সার্কিট আছে, এইখানে যখন একটা চেঞ্জ আসে, হ্যাঁ ইনপুট, এটা ইনপুট, এটা মনে করো হচ্ছে আউটপুট, আউটপুট। সো যখনই ইনপুটে চেঞ্জ আসে তখনই সাথে সাথে আউটপুটে চেঞ্জ আসে, এই সার্কিটটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস মানে হচ্ছে ইনপুটে কোন একটা সিগন্যাল দিলে তখন সে আউটপুটটাতে সেই চেঞ্জটাকে নিয়ে আসে। যেমন মনে করো ইনপুটে এখানে 1 আছে, আউটপুটে এখানে হচ্ছে সাথে সাথে 1 চলে আসবে। ইনপুটে এখানে হচ্ছে কেউ 0 দিছে, তাহলে সাথে সাথে আউটপুটে এখানে 0 চলে আসবে। তাহলে এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। কিন্তু সিনক্রোনাস কখন? আমি ইনপুটে হচ্ছে 1 আছে, আউটপুটে ধরলাম এখন হচ্ছে 0 আছে বা কিছু নাই, আমি ইনপুটটাকে হচ্ছে 1 দিয়ে রাখছি। এখন এইটা যে এইখানে নিতে হবে এটার জন্য ওকে একটা সিগন্যাল দেওয়া লাগে। এখানে কি দেওয়া লাগে? একটা সিগন্যাল দেওয়া লাগে। এই সিগন্যালটাকে বলা হচ্ছে একটা পালস, একটা পালস। এই পালসটা দিলে ও বুঝে ও আচ্ছা এখন আমার এইটা দেখে এই সিদ্ধান্তটা নিতে হবে, বা এই কাজটাকে এই পাশে আনতে হবে, এই ডাটাটাকে এই পাশে আনতে হবে, এটা বুঝে। সো এই যে যেগুলাতে এই যে এরকম ক্লক লাগে, সিএলকে দিয়ে আমরা ক্লক বুঝাই, এরকম ক্লক লাগে, সেই সার্কিটগুলো, সেই সার্কিটগুলোকে কি বলে? সিনক্রোনাস। তার মানে হচ্ছে কাইন্ড অফ এরকম চিন্তা করতে পারো যে মনে করো হচ্ছে তুমি, তোমাকে আমি ইনস্ট্রাকশন দিলাম যে তোমাকে আমি যা বলবো তুমি সাথে সাথে ওইটা শুনেই সামনের জনকে বলে দিবা। তাহলে তোমাকে আমি বললাম যে ক, তুমি সাথে সাথে সামনের জনকে ডেকে বললা ক। তাহলে এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। আর সিনক্রোনাস কোনটা? তোমাকে বলছি ক, কিন্তু তুমি এখনই সামনের জনকে বলবা না। আমি তোমাকে আগে থেকে বলে রাখছি যে আমি যখন তোমার মাথায় টোকা দিব তখন তুমি সামনের জনকে বলবা। তাহলে আমি তোমার যদি সারা জীবন ক ক ক বলে চিল্লাইও, তুমি কিন্তু সামনের মানুষকে বলবা না। কখন বলবা?
যখন তোমার মাথায় একটা টোকা দিব যে আচ্ছা টোকা দিছে, তাহলে এখন এই যে ক বলছে আমাকে, এটা আমার সামনে মানুষকে বলতে হবে। তাহলে এই যে টোকা দেওয়াটা, এই কাজটাই আমরা কি দিয়ে করি? ক্লক পালসের মাধ্যমে। তাহলে কম্পিউটারের ভিতরে একটা সার্কিট আছে যার একমাত্র কাজ হচ্ছে একটা ভোল্টেজ লেভেলকে উঠানো নামানো, উঠানো নামানো। তাহলে সময়ের সাথে যদি আমরা এটার একটা গ্রাফ আঁকি, তাহলে সেই গ্রাফটা কেমন হবে দেখো তো। সময়ের সাথে যদি একটা গ্রাফ আঁকি, এদিকে হচ্ছে টাইম, আমি নির্দিষ্ট সময় পর পর এই জিনিসটাকে দেখাইতে চাই। তাহলে এটাকে আমি হচ্ছে T0 বলবো, এটাকে হচ্ছে T1 বলবো, T2 বলবো, T3, T4, T5, T6, মানে নির্দিষ্ট সময় পর পর বুঝাচ্ছি। তাহলে এই যে এই ভোল্টেজ লেভেল এইটা কিরকম হইতে পারে, আমি এখানে অন্য একটা কালি ইউজ করতেছি। যদি ভোল্টেজ লেভেল লো থাকে, এই যে এটা হচ্ছে লো, আর এই বরাবর হচ্ছে হাই, হাই, তাহলে ভোল্টেজ লেভেল যদি লো থাকে সেটাকে কি বলে? জিরো। ঠিক নির্দিষ্ট সময় পর এটা আপনা আপনি হাই হয়ে যায়, এই যে হাই হয়ে গেল, হাই হয়ে চলতে থাকে কতক্ষণ পর্যন্ত? ওই যে ওই নির্দিষ্ট সময়। তাহলে হাই হয়ে গেলে সেটাকে বলে 1। তাহলে নিচের দাগ মানে 0, আর এরকম উপরের দাগ মানে 1। তাহলে এরপরে কি করবে? সেই নির্দিষ্ট সময় পরে আবার সে নেমে আসবে। তাহলে নেমে আসলে কি 0, আবার নির্দিষ্ট সময় পর উঠে যাবে সিগন্যালটা, হাই হয়ে যাবে ভোল্টেজটা। তাহলে সেটাকে আমরা কত বলবো? 1। তাহলে আবার নেমে আসবে, এটাকে বলবো 0, আবার উঠে যাবে নির্দিষ্ট সময় পর, সেটাকে বলবো 1। এইভাবে চলতে থাকবে, এইভাবে জিনিসটা চলতে থাকবে। তাহলে এইটাকে আমরা বলতেছি ক্লক পালস। কি বলতেছি? ক্লক পালস। ঘড়ির কাঁটায় কি হয়? ১ সেকেন্ড পরে পরে টিক 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 করতে থাকে। এই যে এখানে 0 থেকে 1 হওয়াটাকে তুমি এরকম একটা টিক মনে করতে পারো। 0 থেকে 1 হওয়াটাকে তুমি এরকম একটা টিক মনে করতে পারো। আর এই যে টিকটক টিকটক বলি যে আমরা, তার মানে হচ্ছে পেন্ডুলাম। টিক টক, টিক টক। সেটা হচ্ছে এই যে 0 থেকে হাই, এটাকে যদি টিক মনে করো, তাহলে 1 থেকে 0 এটা হচ্ছে টক, টিক টক, টিক টক, এইভাবে সে চলতে থাকে চলতে থাকে। সো এটা হচ্ছে আমাদের ক্লক পালস। তাহলে এই যে এটা, এই পালসটা, এটাকে আমরা বলতেছি ক্লক পালস বা সিএলকে দিয়ে আমরা এটাকে ডিনোট করতেছি। তো এই যেই কম্পিউটারে এই ক্লক পালসটা যত হাই স্পিডে হয়, হাই স্পিডে হয় মানে কি? টাইমটা যত কম, টাইমটা যত কম, তত হচ্ছে ১ সেকেন্ডে বেশিবার এটা উঠানামা করবে। আর বেশিবার এখানে হচ্ছে অ্যাকশন হবে। তাহলে বেশি বেশি হিসাব সে করতে পারবে। তাহলে কোন কোন কম্পিউটারের মনে করো হচ্ছে ক্লক পালস বা ক্লক স্পিড, ধরলাম কোন একটা প্রসেসরের, ধরলাম কোন কম্পিউটারে ক্লক স্পিড হচ্ছে 1 মেগা হার্টজ। এইটা, এই কথাটার মানে কি? মানে হচ্ছে 1 মেগা মানে কত? 10 টু দি পাওয়ার 6 এতগুলা পালস যাবে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। হার্টজ মানে কি? পার সেকেন্ডে কতগুলা হয়? তাহলে 10 টু দি পাওয়ার 6 পালস পার সেকেন্ড, পালস পার সেকেন্ড। তাহলে এতগুলা পালস যাবে 1 সেকেন্ডে। তাহলে একটা পালস মানে কি? এই যে 0 থেকে 1 হইলো, তারপরে আবার 0 হয়ে গেল, এইটুকু পর্যন্ত হচ্ছে একটা পালস। দেন আবার এই যে 0 থেকে 1 হইলো, এটা নতুন পালস শুরু। তাহলে একটা পালস কতটুকু লম্বা? এই যে এটা হচ্ছে একটা পালস, এটা হচ্ছে 1 পালস। দাঁড়াও, পাল্প লিখে ফেলছি, সরি। 1 পালস, এই যে এইটুকু হচ্ছে একটা পালস। তারপরে কি জিনিসটা আবার রিপিট হইছে, আবার রিপিট হইছে, তাহলে এরপর অনেকগুলা পালস এরকম। তাহলে এখানে কয়টা পালস আছে? ১ ২ ৩, তিনটা পালস আছে। তাহলে 1 মেগাহার্টজ মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 পালস পার সেকেন্ড। তাহলে এক একটা পালসের সময় কত হবে? এর উল্টা 1/10 টু দি পাওয়ার 6, এতগুলা হচ্ছে 1/10 টু দি পাওয়ার 6, এটা হচ্ছে একটা পালসের সময়টা। বুঝতে পারছো না? একটা পালসের সময়। তার মানে আসলে কত? 1 মাইক্রোসেকেন্ড। তাহলে 1 মাইক্রোসেকেন্ড পরে পরে একটা একটা করে পালস পাওয়া যায়। তো ওই যে তোমার মাথায় মনে করো 1 মাইক্রোসেকেন্ড পরে পরে টোকা দিচ্ছে, এইটাই। তাহলে যার জন্য হচ্ছে ক্লক স্পিড 1 গিগাহার্টজ হবে। 1 গিগাহার্টজ তার মানে কি? 10 টু দি পাওয়ার 9 পালস পার সেকেন্ড। তাহলে এটার তুলনায় এটা আরো 1000 গুণ বেশি স্পিডে হয় জিনিসটা, বা কম টাইমে হয় জিনিসটা, 1000 গুণ কম টাইমে হয়। তার মানে এখানে একটা পালস দিতে দিতে, ও এই যে এটা একটা পালস দিতে দিতে এটা কয়টা পালস দিবে? 1000টা পালস দিবে। তাহলে এখন আমি যদি বলি তোমার প্রসেসরের যে ক্লক স্পিড, মেইন প্রসেসরের যে ক্লক স্পিড, সেটা যদি আমি বলি
2.2 গিগাহার্টজ কথাটার মানে কি? 2.2 গিগাহার্টজ কথাটার মানে হচ্ছে ও সেকেন্ডে 2.2 ইনটু 10 টু দি পাওয়ার 9 এতগুলা পালস দিবে। তোমরা কি কেউ প্রসেসরকে টার্বো মোডে চালানো বা ওভারক্লকিং করা এই টার্মটা কি কখনো শুনছো? টার্বো মোডে চালানো বা ওভারক্লকিং করা এটা কি শুনছো? শুনলে আমাকে একটু বলো তো। টার্বো মোড বা ওভারক্লক এই এই টার্মটা কখনো শুনছো কিনা? এইটার মানে কি? মানে হচ্ছে একটা প্রসেসর যখন বানানো হয় তখন তাকে একটা নির্দিষ্ট ক্লক পালসে বা ক্লক স্পিডে কাজ করার জন্য উপযোগী করে তৈরি করা হয়। এর চেয়ে কম পালস দিলে সে চলতে পারবে, স্লোলি চলবে। কিন্তু এর চেয়ে বেশি পালস যখন দেওয়া হবে ও কিন্তু এই অপারেশন গুলা বারে বারে করতে করতে আগের চেয়ে বেশি হারে গরম হবে, ওভারহিটিং হয়ে যাবে। সো এই যে অনেকে বলছে যে শুনছো, আবার অনেকে বলছে যে শুনো নাই, তো এটাই বলে দিচ্ছি। সো ধরো কোন একটা কম্পিউটারের প্রসেসর হচ্ছে 2 গিগাহার্টজে কাজ করার জন্য রেডি। তুমি তাকে টেম্পোরারি অল্প কিছু সময়ের জন্য চাইলে এর চেয়ে বেশি হার্টজে চালাইতে পারবা। মনে করো 3 গিগাহার্টজ স্পিডে তুমি চালাইতে পারবা। তাহলে ওই টাইমটায় সবকিছু অনেক ফাস্টার হবে, ও অনেক লোড নিতে পারবে, অনেক কাজ একসাথে করতে পারবে। তো এটাকে বলে ওভারক্লকিং। তো ওভারক্লকিং আবার লম্বা টাইম করা যায় না। লম্বা টাইম ধরে ওভারক্লকিং করলে প্রসেসর বেশি গরম হয়ে যায়, বেশি স্ট্রেস পড়ে, নষ্ট হয়ে যায়। আবার যখন হচ্ছে মানে আন্ডার ক্লকিং ও হয়। আন্ডার ক্লকিং বা থ্রটলিং হয়। থ্রটলিং থ্রটলিং কেন হয়? ধরো কোন একটা কাজ করতে গিয়ে পুরা তোমার মাদারবোর্ড সহ কম্পিউটার বা ভিতরে যে সার্কিট গুলো এগুলো অনেক গরম হয়ে গেছে। এখন যদি এই হারে সে তাপ উৎপন্ন করতে থাকে তাহলে শেষ, তোমার কম্পিউটার পুড়ে যাবে, মাদারবোর্ড নষ্ট হয়ে যাবে। তখন কম্পিউটার নিজেই ডিসিশন নেয় যে না, এইভাবে কাজ করা যাবে না, তখন সে আন্ডার ক্লক করে। আন্ডার ক্লক করে মানে কি? ও হচ্ছে ওর ক্লক স্পিড কমায় দেয়। তখন সে একটু ধীরে ধীরে কাজ করে, উৎপন্ন তাপের পরিমাণ কমে যায়, তখন আবার সে নরমাল পজিশনে চলে আসে। আমাদেরও কিন্তু তাই। যখন আমরা পরীক্ষার আগে থাকি তখন কিন্তু আমরা আমাদের মাথাকে বা আমাদের শরীরকে হচ্ছে ওভারক্লক করে চালাই। ডেইলি তো আর আমরা হচ্ছে মানে 14 ঘন্টা পড়ি না, কিন্তু পরীক্ষার আগে কিন্তু আমরা হচ্ছে একটা স্ট্রেস নিতে পারি। বাট ওই স্ট্রেস কি ডেইলি নেওয়া সম্ভব? ডেইলি নেওয়া সম্ভব না। তাহলে তখন হচ্ছে তোমার বডি ব্রেক করবে, যেমন প্রসেসর পুড়ে যাবে। আবার আন্ডার ক্লকিং কোনটা? যেই স্পিডে তোমার হচ্ছে করা উচিত তুমি তার চেয়ে অনেক আস্তে ঢিমে তেতলা ভাবে করতেছো, তাহলে কি হবে? তোমার রিসোর্স আনইউটিলাইজড থেকে যাবে। রিসোর্স আনইউটিলাইজড থেকে যাবে, তোমার কাজ আসলে উদ্ধার হবে না। সো ওভারক্লকিং ও ভালো না, আন্ডার ক্লকিং ও ভালো না। প্রয়োজন অনুসারে এগুলাকে ইউজ করতে হয়। ওকে। হ্যাঁ, এই যে রাজিম বলছে যে তোমার ফোনের প্রসেসর হচ্ছে ম্যাক্স 2.4 গিগাহার্টজ। ম্যাক্স। সো ওই পর্যন্ত ওকে নেওয়া যায়, ঠেলে ঠুলে ওই পর্যন্ত নেওয়া যায়। তো আশা করি ক্লক পালসের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। ক্লক পালস বুঝলে এইবার ফ্লিপ ফ্লপে একটু যাই। ফ্লিপ ফ্লপ জিনিসটা কি? এইখানে ফ্লিপ ফ্লপ জিনিসটা মানে এখানে ভিতরে তো সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে। আগে এই সার্কিট ডায়াগ্রামে যাওয়ার আগে আমি জাস্ট তোমাকে এমনি একটু বলি যে জিনিসটা আসলে কি। জিনিসটা আসলে কি? ফ্লিপ ফ্লপে আমার এখানে হচ্ছে দুইটা ইনপুট পিন আছে। একটাকে বলা হচ্ছে মানে ফ্লিপ ফ্লপ তো অনেক রকম। ফ্লিপ ফ্লপের অনেক রকম রকম ভেদ আছে। যেমন এস আর এটা এক ধরনের ফ্লিপ ফ্লপ, ডি এটা আরেক ধরনের ফ্লিপ ফ্লপ, টি এটা আরেক ধরনের ফ্লিপ ফ্লপ, জে কে এটা আরেক ধরনের ফ্লিপ ফ্লপ, নানান রকম আছে। তো এস আর ফ্লিপ ফ্লপটা আমরা এখানে পড়তেছি। এটা করতে করতেই আমি বলি যে ফ্লিপ ফ্লপ জিনিসটা আসলে কি। সো ফ্লিপ ফ্লপ হচ্ছে এর আউটপুটের যেই ডাটাটা, আউটপুটের যেই বিট, ও হচ্ছে একটা বিট নিয়ে কাজ করতে পারে, সিঙ্গেল একটা বিট। আউটপুটের যেই বিট ওইটাকে হচ্ছে 1 কিংবা 0 করে, 1 কিংবা 0 করে রেখে দেয়। এই যে করে রেখে দিতে পারে, এই কাজটাকে বলা হচ্ছে ল্যাচিং। দরজায় যেমন ছিটকানি আটকায় দিয়ে দরজাটাকে খোলা বা বন্ধ স্টেটে রাখা যায়। যেমন দরজা আটকায় দিয়ে ছিটকানি আটকায় দিলাম, তাহলে ওই বন্ধ স্টেটেই থাকবে, ও কিন্তু আর চেঞ্জ হবে না। আবার ছিটকানি খুলে দিয়ে ওকে আমি খোলা স্টেটে রাখতে পারি, তাই না? সো এইরকম ল্যাচিং করতে পারে সে, এই জন্য এগুলোকে ল্যাচও বলে। তো যাই হোক, সে যে কোনো একটা বিটকে 1 বা 0 করে রেখে দিতে পারে, এটা হচ্ছে ওর মূল কাজ। তাহলে ও যে 1 বা 0 1 বা 0 করে রেখে দিতে পারে, ফ্লিপ ফ্লপ ফ্লিপ ফ্লপ এটা করতে পারে। তো সেখান থেকে ওর নামটা হয়েছে ফ্লিপ ফ্লপ। তো অনেক রকম ফ্লিপ ফ্লপ আছে, এগুলো আজকে আমরা ক্লাসে যাইতে যাইতে দেখবো, যদিও সিলেবাসে নাই, কিন্তু এটা না বুঝলে তুমি পরে কিছুই বুঝবা না। সো এই জন্য এটা পড়াইতেই হচ্ছে, কিছু করার নাই। সো প্রথমটা সিম্পল যেটা, সেটা হচ্ছে এস আর। এস মানে হচ্ছে সেট, আর মানে হচ্ছে রিসেট, ব্যাস আর কিছু না। কম্পিউটারে আমরা কোন একটা বিটকে সেট করা বলতে বুঝবো 1,
আর রিসেট মানে বুঝবো 0। তাহলে এইখানে সেট করা মানে বুঝবো কোন একটা বিটকে 1 বা 0 যাই থাকুক না কেন তুমি ওকে সেট করতেছো মানে ওকে 1 বানায় দিচ্ছ। আগে থেকে 1 থাকলে 1 হবে, আর আগে থেকে 0 থাকলে চেঞ্জ করে 1 হবে। এই হচ্ছে কথা। আর কোন একটা বিটকে রিসেট করা মানে তাকে 0 বানায় দেওয়া। আগে থেকে 0 থাকলে 0ই থাকবে, আগে থেকে যদি 1 থেকেও থাকে রিসেট করা মাত্র সে কিসে নেমে আসবে? 0 তে নেমে আসবে। তো এটাকে বলে সেট রিসেট। তো এইটার জন্য খুবই সিম্পল একটা সার্কিট আছে। এই সার্কিটটা হচ্ছে এই যে এইটা। এই যে এই গেটটা এটাকে কি বলে বলতো? এই যে এই গেটটা এটাকে কি বলে? এই যে শুধু যদি এই মাথায় ফুটাটা না থাকতো, ফুটাটা না থাকলে এটা একটা অর গেট হইতো। মাথায় যে ফুটা আছে এইজন্য এটা কি হয়ে গেছে? নর গেট। তাহলে এই নর গেটের দুইটা ইনপুট, কিন্তু একটা ইনপুট কোত্থেকে আসছে দেখো, অন্য নর গেটের আউটপুট থেকে এই ইনপুটটা আসছে। আবার এই নর গেটের একটা ইনপুট এইটা, আরেকটা ইনপুট আসছে অন্য নর গেটের আউটপুট থেকে। আরে আউটপুট থেকে কেন ইনপুটে দিল? তাহলে এরকম ক্রস কানেকশন করে দিলে, এরকম ক্রস কানেকশন করে দিলে যে সার্কিটটা পাওয়া যায় এটাকে বলা হচ্ছে এস আর ফ্লিপ ফ্লপ বা এস আর ল্যাচও আমরা বলতে পারি। তো এটার কাজটা কি রে ভাই? কাজটা হচ্ছে আমি যদি এই এস কিংবা আর এই দুইটা ইনপুটের দুইটাতেই জিরো দিয়ে রাখি, জিরো দিয়ে রাখি, তাহলে এইটার আউটপুটে যা ছিল তাই থাকবে। আগে থেকে যা ছিল সেটাই থাকবে। আগে থেকে যদি এখানে হাই থাকে আর এখানে লো থাকে তাহলে সেইটাই সে ধরে রাখবে। বুঝতে পারছো? সো সেইটা মানে মানে আগে থেকে থাকবে কোত্থেকে সেটা সেটা তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে। মানে হচ্ছে ধরো তুমি এটা হাতে পাওয়ার আগে অন্য কেউ সেট বা রিসেট করে রাখছে, একটা স্টেট তো ছিল, এটা তো দুইটাই স্টেট, হয় সেট নাইলে রিসেট। অন্য কেউ আগে থেকে একটা সেট বা রিসেট করে রাখছে, সেইটাই থেকে যাবে। এইটাকে বলা হচ্ছে হোল্ড আউটপুট। মানে হচ্ছে আউটপুট আগে যা ছিল সেটাই থেকে যাবে। হোল্ড মানে হচ্ছে আগে যা ছিল তাই থাকবে। আর এখানে যে পি কিউ দুইটা আউটপুট, এই পি কিউ এর মধ্যে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, পি কিউ এর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? এইখানে এই পি হচ্ছে কিউ এর উল্টাটা। এই যে পি, এটা হচ্ছে কিউ এর উল্টাটা। আর কিউ তো কিউই। তার মানে কিউতে যখনই 0 থাকবে পিতে অটোমেটিক 1 থাকবে, কিউতে যখনই 1 থাকবে পিতে অটোমেটিক 0 থাকবে। তার মানে আমি এখানে কিউ তো লিখছি, এখানে পি মানে পি না লিখে কিউ বার, এই যে এটা কিউ বার এটাও লিখতে পারতাম। সো এটা হচ্ছে এখানে বলার কথা। তো আমি তোমাদেরকে বলছিলাম যে ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা বিট নিয়ে কাজ করে, কিন্তু তাহলে এই যে দুইটা যে আসলো পি আর কিউ, আসলে দুইটা না। এই দুইটাকে আলাদাভাবে তুমি কন্ট্রোল করতে পারবা না। পি যখন 1 কিউ তখন 0 হবেই হবে, কিউ যখন 1 পি তখন 0 হবেই হবে। তাহলে এখানে আসলে একটাই স্টেট আছে, এটা তার অপোজিট স্টেটটাকে বোঝায়। এখানে স্টেট আসলে একটাই কিউ, পি হচ্ছে তার অপোজিট স্টেটটাকে বোঝায়। সো তুমি জাস্ট শুধু কিউ আউটপুট নিয়ে চিন্তা করলেও হয়, শুধু কিউ আউটপুটটা নিয়ে চিন্তা করলেও হয়, অন্যটাকে নিয়ে চিন্তা করার দরকার নাই। মনে করো আপাতত এখন আমরা শুধু কিউ নিয়েই কাজ করব, আর কিছু চিন্তা করব না। তাইলে তোমার সেট আর রিসেট এই দুইটা পিনই যখন 0, তখন কিউতে আগে যা ছিল তাই থেকে যাবে। আগে 1 থাকলে এখনো 1 থাকবে, আগে 0 থাকলে এখনো 0ই থাকবে। এইবার যদি এই সেট আর রিসেট পিনটাকে আমরা এইভাবে ট্রিগার করি, সেটে দিলাম 0, রিসেটে দিলাম 1। সেটে 0 মানে কি? তার মানে আমরা সেট করি নাই। রিসেটে দিলাম 1 আর হচ্ছে রিসেট, এটাতে দিলাম 1 মানে কি রিসেট করছি। তাহলে রিসেট করলে এই কিউ বিটটা রিসেট হয়ে যাবে। রিসেট হওয়া মানে কি? 0। রিসেট হওয়া মানে কি? 0। তাহলে কিউতে কত চলে আসবে? 0। আর কিউতে 0 আসলে অটোমেটিক পি তে কি চলে আসবে? 1 চলে আসবেই আসবে। কারণ এই পি হচ্ছে কিউ এর অপোজিট। তাহলে এখানে 1 চলে আসবে। আর যদি আমরা সেট করি, বিটটাকে সেট করি, তাহলে কি সেটে দিতে হবে 1, রিসেটে দিতে হবে 0। সেটে দিতে হবে 1, রিসেটে দিতে হবে 0। তাহলে সেট করা মানে কি? 1 বানায় দেওয়া। তাহলে কিউ বিটটা এবার কি হয়ে যাবে? আগে যাই থাকুক না থাকুক এখন কি হয়ে যাবে? সে 1 হবে। আর এটা 1 হইলে অটোমেটিক্যালি পি কি হয়ে যাবে? 0 হইতেই হবে। সো এটা হচ্ছে এখন সেট হইলো। তাহলে এই যে কিউ, এটা হচ্ছে এখন রিসেট স্টেটে আছে। আমি ওই কালিটা ইউজ করি। এই যে কিউ, এটা এখন হচ্ছে রিসেট স্টেটে আছে। আর এই যে এখানে কিউ, এটা এখন কি আছে? সেট স্টেটে আছে। সো এটা সেট করার জন্য কি করা লাগছে? সেট কে 1 বানানো লাগছে, রিসেট 0। আর কিউ কে রিসেট করার জন্য কি করা লাগে? রিসেট কে 1 বানানো লাগে, সেট 0।
আর এই পি হচ্ছে তার উল্টাটা, ব্যাস। এখন হোয়াট ইফ তুমি এই দুইটাতে একসাথে হচ্ছে প্রেস করলা বা একসাথে দুইটাকে 1 করে দিলা, এটাও 1 এটাও 1, তার মানে একই সাথে সেট আর রিসেট করো। সেট করা মানে কি কিউ কে 1 বানানো, রিসেট করা মানে কি কিউ কে 0 বানানো। তো একই সাথে একটা জিনিস কি 1 আর 0 দুইটা স্টেটেই থাকতে পারে? এটা কি হয়? হয় না। এই জন্য এস আর ফ্লিপ ফ্লপে এই এস এবং আর দুইটা একসাথে কেউ যদি 1 দেয়, সেটা ইনভ্যালিড ইনপুট, অর্থাৎ এই ইনপুটটা নেওয়া যাবে না। এটা ইনভ্যালিড ইনপুট, অর্থাৎ নেওয়া যাবে না। ব্যাস। তাহলে রাজিম জিজ্ঞেস করছিল যে বার মানে কি উল্টা নাকি? হ্যাঁ, বার মানে উল্টা। তাহলে এইটা হচ্ছে খুবই সিম্পল একটা কি জিনিস, খুবই সিম্পল একটা এস আর ফ্লিপ ফ্লপ, সেট সেট রিসেট ফ্লিপ ফ্লপ। এই সিম্পল এতটুকুই, ফ্লিপ ফ্লপ এইটাই। তাহলে ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্যটা কি? ও হচ্ছে তার আউটপুটের যে বিটটা, সেই বিটটাকে 1 কিংবা 0 করে ধরে রাখতে পারে। 1 কিংবা 0 করে ধরে রাখতে পারে। সেটাকে কখন 1 করতে হবে, কখন 0 করতে হবে, এটার নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী এটা হচ্ছে সেট রিসেট ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, এরকম বিভিন্ন রকম হইতে পারে। ডি তে কি হয়? ডাটা ফ্লিপ ফ্লপ। টি তে কি? টগল ফ্লিপ ফ্লপ। এগুলো আমরা যাইতে যাইতে দেখব। ওকে? ঠিক আছে। তাহলে চলো এবার সামনের পেজে আগাই। এইটুকু পর্যন্ত তো আশা করি বুঝতে পারছো। এটা খুবই সিম্পল একটা জিনিস। এইবার সামনে যাই। এইবার আমাদের কাজ হচ্ছে বাইনারি অ্যাডার। কি জিনিস? বাইনারি অ্যাডার। ঠিক আছে? তাহলে বাইনারি অ্যাডার কথাটার মানে কি? যেমন মনে করো আমার হচ্ছে এ আর বি দুইটা বাইনারি সংখ্যাকে আমার যোগ করতে হবে। এ আর বি দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করতে হবে। তাহলে মনে করো বাইনারি সংখ্যা যেটা এ, বাইনারি সংখ্যা যেটা এ, সেটাকে আমি এইভাবে লিখলাম যে এ হচ্ছে আমার 1 0 1 0, এটা হচ্ছে আমাদের এ। আর বি হচ্ছে আরেকটা বাইনারি সংখ্যা, সেটা হচ্ছে 1 1 0 0, এটা হচ্ছে আমার দুইটা বাইনারি সংখ্যা। সো এইটাকে আমি এইভাবে চাইলে হচ্ছে ছকে ফেলতে পারি। এই যে এই বিটটা, এটাকে কি বলে? একদম ডানে যেটা, এটাকে লিস্ট সিগনিফিকেন্ট বিট বলে না? সবচেয়ে কম স্থানীয় মানওয়ালা এইটা। আর এটাকে কি বলে? মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা তাহলে এলএসবি, এটা এমএসবি। তাহলে এটাকে আমি ধরো A0 নাম দিলাম, এটাকে A1, এটাকে A2, এটাকে হচ্ছে A3। তাহলে এইভাবে আলাদা করলাম কেন? এই যে এইটাকে এক একটা বিট বানাইলাম। বিট, এই যে 1 2 3 4, চারটা বিট বানাইলাম। যে এই চারটা জিনিসকে চারটা বিট বানাইলাম, চারটা ইনপুটকে, সরি চারটা মানকে। ঠিক একইভাবে আমি বি কেও এইভাবে নিতে পারি। বি কেও এইভাবে নিতে পারি। এটা হচ্ছে B0, এটা B1, এটা B2, এটা B3। তাহলে এখন আমার তো এই দুইটাকে আসলে যোগ করা দরকার, যোগ করে একটা কিছু বানানো দরকার। তুমি যখন নরমালি হাতে হাতে যোগ করো তখন কি করো বলো তো? তুমি এইভাবে দেখো না যে এইখানে হচ্ছে আগে থেকে কোনো কিছু তো হাতে নাই। আগে থেকে এখানে কোনো কিছু হাতে নাই। তাহলে আমার এখানে ক্যারি ইন যেটা, ক্যারি ইন 0, মানে একদম শুরুতে যেই ক্যারি ইন, সেই ক্যারি ইন 0 টা কত? 0। আগে থেকে তো কোনো কিছু হাতে নাই। কারণ আমি তো মাত্র যোগ করা শুরু করছি। কই থেকে হাতে থাকবে? তাহলে এই ক্যারি ইন 0, আগে থেকে কিছু নাই। এই 0 আর 0 মিলে কত হয়? 0 হয়। এই 0 আর 0 মিলে 0 হয়। এরপরে তুমি কি করো? পরের ঘরে যাও। আচ্ছা, এখান থেকে আমার কি কোনো কিছু হাতে আসছে? 0 আর 0 যোগ করে কোনো কিছু কি হাতে আসছে? না, হাতে আসে নাই। তাহলে তুমি চিন্তা করো যে এর পরের যেই ক্যারি ইন, হাতে রাখার যে সংখ্যা আগে থেকে যেটা হাতে আছে, এইটাও এখন 0। এটা চিন্তা করছো না তুমি? তাহলে এটা 0, এখানে আছে 1 আর 0। 1 আর 0 যোগ করলে কত হয় রে ভাই? 1 আর 0 যোগ করলে এই 1 হয়। এখন কি হাতে কিছু আছে? হাতে কিছু নাই। তাহলে এই পরের ঘরেও হাতে কিছু থাকবে না। তাহলে হাতে কিছু থাকবে না মানে হচ্ছে এইটার যে ক্যারি ইন 2, এটাও কত আসছে? 0। আর এখানে আছে 0, এখানে আছে 1। তাহলে 0 আর 1 যোগ করলে কত হচ্ছে? 0 আর 1 যোগ করলে এখানে হচ্ছে 1। এইবার এখন কি 0 আর 1 যোগ করে যে 1 হইলো, এখন কি হাতে কিছু আছে? এখনো কিছু নাই। তাহলে পরের ঘরে যখন যাবে, এখানেও যে ক্যারি ইন, সেটা আসবে হচ্ছে 0। তাহলে এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে 1 0, তাই না? 1 1 যোগ করলে 1 0। সেই 1 0 র 0 এখানে আসবে। এইবার ফাইনালি একটা ক্যারি আমি পাবো। সেই ক্যারিটা কোথায় হবে? পরের ঘরে। পরের ঘরে সেই ক্যারিটা চলে যাবে। পরের ঘরে সেই ক্যারিটা চলে যাবে।
তো সেই ক্যারিটা তো এখানে কারোর সাথে আর যোগ করার নাই, তাহলে ওটা ডিরেক্টলি এখানে নেমে আসবে। তাইলে এই যে এইটা, তাহলে তুমি এই যে এই কাজটা যে করলা, হাতে হাতে যোগ করলা, তখন তোমার মাথায় এক্স্যাক্টলি এইভাবে জিনিসটা কাজ করতেছে না? এইভাবে জিনিসটা কাজ করতেছে। এইটাকেই আমরা এখন সার্কিটে পরিণত করতে চাই। কি করতে চাই? সার্কিটে পরিণত করতে চাই। তাহলে আমার এখানে A0 আর B0 এই দুইটাকে অ্যাড করার জন্য একটা অ্যাডার সার্কিট লাগবে। আবার এই A1 আর B1 এই দুটাকে যোগ করার জন্য আরেকটা অ্যাডার সার্কিট লাগবে। তাহলে এগুলাকে আমি এইভাবে একসাথে অ্যাড করতে পারি। তাহলে এগুলা অ্যাড করার জন্য আমার উপায় কি? আমি সার্কিটে কিভাবে এটা করব? আইদার আমি সবগুলাকে একসাথে এইভাবে যোগ করতে পারি। এটা যখন করতেছি তখন পাশে এটাও করতেছি, এটাও করতেছি, এটাও করতেছি। তাহলে আমরা প্যারালালি অ্যাড করতেছি। একসাথে সবগুলাকেই পরপর অ্যাড করে ফেলতেছি। প্যারালাল অ্যাডার। আবার হইতে পারে যে আমি সিরিয়ালি অ্যাড করব। কি করব? সিরিয়ালি অ্যাড করব। তাহলে আগে প্যারালাল অ্যাডারটা লিখি। প্যারালাল অ্যাডার, অথবা আমার হইতে পারে সিরিয়াল অ্যাডার। সিরিয়াল অ্যাডার। তাহলে প্যারালাল অ্যাডারে কি করব? সবগুলা বিটকে একসাথে যোগ করে। সবগুলা বিটকে একই সময়ে যোগ করে। সব বিট একই সময় যোগ করে। আর সিরিয়াল অ্যাডার কি? একটার পর একটা বিট যোগ করে। যোগ করে। যোগ করে। এই। তাহলে ব্যাপারটা কেমন? যেমন মনে করো এইখানে আমি হচ্ছে তোমাদের ৪ বন্ধুকে দাঁড় করায় দিলাম। আমি এখানে হচ্ছে ৪ বিটের একটা হচ্ছে বাইনারি নাম্বার দিলাম, এখানে ৪ বিটের একটা বাইনারি নাম্বার দিলাম। প্রথম বন্ধুকে বললাম, তুমি শুধু প্রথম ২ টা বিট যোগ করবা। দ্বিতীয় বন্ধুকে বললাম, তুমি শুধু দ্বিতীয় ২ টা বিট যোগ করবা। তৃতীয় বন্ধু তৃতীয়, চতুর্থ বন্ধু চতুর্থ বিট। তাহলে সবাই পাশাপাশি যখন একজনের সাথে আরেকজন কথাবার্তা বলে যোগ করবে, সবারটা কিন্তু একসাথে যোগ হয়ে যাবে। ও যখন যোগ করবে, ও শুধু এই দুইটাই যোগ করবে। ও যখন যোগ করবে, ও আগের জনকে জিজ্ঞেস করবে, ভাই তোমার কোনো ক্যারি আছে? হাতে কিছু আছে? থাকলে আমাকে দিয়ে দাও। তোমার যেটা ক্যারি আউট ওটাই আমার ক্যারি ইন। এটাও বলবে। বইলে এই দুটো যোগ করবে। পরের জন তাই করবে, পরের জন তাই করবে। তাহলে ৪ জন পাশাপাশি দাঁড়ায় এটা করতেছে। তো এইটাকেই বলে হচ্ছে কি জিনিস? প্যারালাল অ্যাডার। কি বলে? প্যারালাল অ্যাডার। আর যখন হচ্ছে সিরিয়াল অ্যাডারে আমরা যাব, তখন তোমার ৪ বন্ধু লাগবে না, এক বন্ধুই। কিন্তু সে প্রথমে এই দুইটা যোগ করবে, করে একটা হাতে রাখবে, তারপরে এই দুইটা যোগ করবে, করে একটা হাতে রাখবে। তার মানে আমরা যেভাবে করতেছিলাম, আমরা তো একজন, আমরা একটার পর একটা যাচ্ছিলাম না? এইটাই হচ্ছে সিরিয়াল অ্যাডার। তো এই জিনিসটাই আমাদের আজকে শেখা লাগবে। ওকে, তাহলে 10110 এটা ছিল আমাদের এইটার অ্যান্সার। ওকে, তাহলে আমরা একটু আগাই। তাহলে বাইনারি অ্যাডার জিনিসটা কি বুঝছি তো? দুইটা বাইনারিকে অ্যাড করবে, দুইটা বাইনারি নাম্বারকে অ্যাড করবে। এখন আমার একটা কথা আছে। আচ্ছা, প্যারালাল অ্যাডার যখন আমরা করব, আমার প্রথমে কি কখনো কোনো অবস্থাতে একটা ক্যারি ইন থাকতে পারে নাকি থাকতে পারে না? প্রথম একদম প্রথম বিটটাতে অ্যান্সার হচ্ছে পারে না। কারণ এটি তো একেবারে প্রথম, ক্যারি কোত্থেকে থাকবে? এইখানে যদি 1 1 থাকতো, তাইলে না আমার পরের ঘরে একটা ক্যারি থাকতে পারে। সো এখানে তো আর মানে কত আছে আমি জানি না। আর তার আগের থেকে তো আর ক্যারি থাকা সম্ভব না। তার মানে এখানে একদম প্রথম ঘরে কখনোই ক্যারি ইন থাকবে এটা কিন্তু না। এখানে সবসময় হচ্ছে ক্যারিটা 0। এইবার তোমরা একটু গত ক্লাসের কথা মনে করো। গত ক্লাসে যারা করো নাই তাদের জন্য আমি বলে দিচ্ছি, আর যারা করছো তাদের মনে করাই দিচ্ছি। আমার ক্যারি ইন সহ এই দুইটাকে যোগ করতে ১ ২ ৩ তিনটা ইনপুট যোগ করা লাগতেছে। এটা হচ্ছে ফুল অ্যাডারের কাজ। আর যদি ক্যারি ইনটা বাদ দাও, এইটা আর এটাকে যোগ করতেছে দুইটা ইনপুটকে, তাহলে হচ্ছে হাফ অ্যাডারের কাজ। দুইটা অ্যাডারেই একটা ক্যারি আউট আছে, বাট ক্যারি ইন হচ্ছে শুধু ফুল অ্যাডারে আছে। তার মানে এখানে ফুল অ্যাডার দরকার নাই, এখানে হাফ অ্যাডার দরকার, ফুল অ্যাডার ফুল অ্যাডার ফুল অ্যাডার দরকার। তাহলে প্যারালাল অ্যাডারে যখন আমি যাব, তখন এখানে যদি n বিট হয়, তাহলে একটা লাগে হাফ অ্যাডার, আর বাকি n-1 সংখ্যক লাগে হচ্ছে ফুল অ্যাডার। এই কথাটা একটু পরে গিয়ে আরো ক্লিয়ার হবে। তাহলে চলো আমরা একটু সামনে আগাই। যেমন প্রথমে আমরা এই যে প্যারালাল বাইনারি অ্যাডার, এই জিনিসটা আমরা নিয়ে কাজ শুরু করতে পারি। প্যারালাল বাইনারি অ্যাডার। তাহলে প্যারালাল বাইনারি অ্যাডারের এক্স্যাক্টলি কাজ হচ্ছে এইটাই। ওই যে আমি A0 B0 A1 B1 A2 B2 A3 B3 এটা লিখছিলাম, সে এগুলাকেই যোগ করবে। সে কি করবে? এগুলাকেই যোগ করবে। তাহলে আগের পেজে যে এক্সাম্পলটা দিছিলাম 1010,
1100 এটাই এখানে নিয়ে আসি। 1010 1100। সো আমার বিটগুলা কিরকম? এই যে এরকম। এটা হচ্ছে A0, A1, A2, A3, এটা হচ্ছে B0, B1, B2, B3। আর এখানে ক্যারি ইন যেগুলা, এই B0 থেকে যেটা ক্যারি আউট যাবে সেটাই কিন্তু A1 এর জন্য ক্যারি ইন, তাই না? তাই তো? আর তো কিছু না। তাহলে সেটাই আমরা এখানে একটু দেখি। তাহলে ক্যারি ইন 0 যেটা, এটা সবসময়ই কি থাকবে? 0 ই থাকবে। তাহলে ক্যারি ইন যেটা এটার জন্য যেই ক্যারি ইন, এটা যেহেতু সবসময়ই 0, আমি যদি ফুল অ্যাডার ইউজ করি, ফুল অ্যাডার, তাহলে তো এই পিনটা আছে। তাহলে এই পিনটাকে আমি কি করে রাখবো? মাটিতে দিয়ে রাখবো, 0 ভোল্ট করে রাখবো। তার মানে হচ্ছে ওর ভ্যালুটা কত? 0 স্টেট। 0 স্টেট এটা থাকবে যদি ফুল অ্যাডার ইউজ করি। আর হাফ অ্যাডার ইউজ করলে তো এই ক্যারি ইনটা থাকতেছে না। আমি এখানে ফুল অ্যাডার ইউজ করছি সবগুলা। এইবার দেখো, আমার A0 B0 কত ছিল রে ভাই? 0 0। তাহলে A0 0 ছিল, B0 0 ছিল। আমি এটা নীল কালি দিয়ে লিখি। এই যে A0 0 ছিল, B0 0 ছিল। যোগ করে আমার কত আসে? যোগ করে এখানে আসে হচ্ছে, যোগ করে আমার যেই বিটগুলা আসে সেগুলাকে দেখি। যোগ করে আসে হচ্ছে 0। তাহলে এই যে এখানে A0 B0 যোগ করে 0। ক্যারি আউট কত? ক্যারি আউট, এই ক্যারি আউটটা 0। এই হলুদের উপরে নীল দিলে মনে হয় দেখবা না আসলে। হলুদের উপরে নীল দিলে মনে হয় দেখা যাবে না। নাকি হালকা করে দেখা যাচ্ছে? একটু লাইটটা কমায় দিতে পারেন ভাইয়া, তাহলে আরেকটু ভালো করে দেখা যাবে। ওকে, এইটার যেই ক্যারি আউট এটাই তো পরেরটার ক্যারি ইন। এইটার যেই ক্যারি আউট এটাই তো পরেরটার ক্যারি ইন। তাহলে এই প্রথমটার ক্যারি আউট আর পরেরটার ক্যারি ইন একই, 0। তাহলে এইখানে এরপরে হচ্ছে ক্যারি ইন 1, ক্যারি ইন 2, ক্যারি ইন 3, আর পরে ক্যারি ইন 4। এইভাবে চিন্তা করলাম যেটা এখানে ডিরেক্ট নেমে আসবে। তাহলে এইবার A1 B1 দেখো, আমাদের A1 B1 কত? 1 0। তাহলে A1 হচ্ছে 1, B1 হচ্ছে 0। তাহলে এখানে 1 আসতেছে। ক্যারি কত? 0। তাহলে যে এখানে কত আসতেছে? 0। এটা হচ্ছে A1 এর জন্য। ও, এটার যেই ক্যারি আউট এটাই তো আগেরটার, এই যে এইটারটা 0 আসতেছে। মানে এটার যেই ক্যারি আউট সেটা তো 0, সেই 0ই এখানে ক্যারি ইনে আসতেছে। এই যে এটার যেই ক্যারি আউট সেটাই ক্যারি ইন, তো ক্যারিগুলো 0ই আসছে। তো এবার A2 B2 দেখি আমরা। তাহলে A2 B2 0 আর 1। তাহলে A2 0, B2 হচ্ছে 1। 0 আর 1 এর সাম হচ্ছে 1। আর ক্যারি কত এখানে? 0। তাহলে পরেরটার ক্যারি কত যাবে? 0 যাবে। তারপরে হচ্ছে A3 আর B3, A3 1, B3 1। তাহলে যে 1 1, এই দুটোকে সাম করলে কত হয়? 0, ক্যারি থাকবে 1, এরকম। তাহলে এটার ক্যারি থাকতেছে হচ্ছে 1। তাহলে এই 1 কোথায় আসতেছে? এই যে এইখানে, যেটা ডিরেক্টলি এইখানে নেমে আসবে। তাহলে এখানে কি বলতেছিলাম? 1 1 0, এই যে এরকম। সো এই জিনিসটাই এখানে হচ্ছে আউটপুটে আমরা দেখতে পাবো। তাহলে এই সার্কিটটা যখন আমি চালাবো, এই সার্কিটটা যখন আমি চালাবো, ও কিন্তু ইফেক্টিভলি এ আর বি কে যোগ করে ফেলছে। এ, এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা, এই সবগুলা কাকে রিপ্রেজেন্ট করতেছে? এ কে। আর এই যে এইগুলা কাকে রিপ্রেজেন্ট করতেছে? এইটা, 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 এইটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? বি কে। তাহলে এ আর বি এখানে দিলে ও একবারে ঠাস করে আমার কি বের করে দেয়? আউটপুটটা বের করে দেয়। আউটপুটটা কত? এই যে এইখান থেকে শুরু করে এই যে 1 0 1 1 0, এই যে 1 0 1 1 0, 1 0 1 1 0। এইটা হচ্ছে আমার যোগের ফাইনাল রেজাল্ট। যোগের ফাইনাল রেজাল্ট এইটা আসতেছে। তাহলে এইটা হচ্ছে আমার প্যারালাল বাইনারি অ্যাডারের কাজ। সে এই দুইটাকে প্যারালালি অ্যাড করে ফেললো। এই দুইটাকে সে প্যারালালি অ্যাড করে ফেললো। এই হচ্ছে কাজ, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তাহলে নেক্সট আমরা নিশ্চয়ই দেখবো তাইলে সিরিজ বাইনারি অ্যাডার, তাই না? তাহলে চলো সিরিজ দেখি। তার আগে আমাকে চট করে একটু বলে ফেলো প্যারালালটা বুঝছো কিনা, প্যারালালটা বুঝতে পারছো কিনা। আমরা যেভাবে হচ্ছে পাশাপাশি বসে
একটা একটা করে হিসাব করে করে করতেছি, কাইন্ড অফ সেরকমই সেই জিনিসটা একসাথে করতেছে। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে পরেরটায় যাই। পরেরটা হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার। এই যে সিরিয়াল বাইনারি অ্যাডার, এটাতে যাওয়ার আগে আমরা একটা জিনিস খালি একটু দেখে নিব। সেটা হচ্ছে এই যে দেখো এখানে একটা বক্স আঁকছি আমরা, এই বক্সটার মধ্যে লেখা আছে ডি। এই যে বক্সটা লেখা এখানে ডি, এখানে দেখো কিউ, কিউ বার, এখানে আবার একটা ক্লক পিন দেওয়া আছে, এখানে আবার রিসেট দেওয়া আছে। তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না, খালি চিন্তা করতে হবে এটা কি ডি লেখা আছে না, এইটাকে বলে হচ্ছে একটা ডি ফ্লিপ ফ্লপ। এটাকে কি বলে? ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপের কাজ কি? এই দেখো, ডি ফ্লিপ ফ্লপের কাজ কি? এই যে দেখো, এখানে একটা পিন আছে ডি, আর এখানে একটা পিন আছে হচ্ছে কিউ। কিউতে যা থাকে সব সময়ই কিউ বার যেটা এটাতে উল্টাটা থাকে। কিউতে যা থাকে কিউ বারে হচ্ছে উল্টাটা থাকে। তো আমার আলাদা করে কিউ কিউ বার সবসময় চিন্তা করার দরকার নাই, শুধু কিউ চিন্তা করলেই হবে, অটোমেটিক্যালি কিউ বারে আমরা হচ্ছে সেটা উল্টায় দিব। সো এটা নিয়ে আমার প্যারা নাই। আর এই যে রিসেট পিন যেটা, সেই রিসেট নিয়েও আমার কোনো প্যারা নাই। আমার খালি এখন কথা হচ্ছে এই যে ক্লক পালসটা নিয়ে, সি এল কে, এই ক্লক পালসটা নিয়ে আমার কথা। তাহলে ডি ফ্লিপ ফ্লপের কাজ কি? ডি ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে যখন ক্লক পালস আসবে আসবে তখন ডি কে কিউতে নিয়ে যাবে, নিয়ে যাবে। বাংলায় লিখলাম, মানে হচ্ছে যখন ক্লক পালস আসবে তখন এই ডি তে যা আছে সে কিউতে ওইটা বানাবে। মনে করো ডি তে এখন 1 আছে, আমি একটা ক্লক পালস দিলাম, তাহলে কিউতে সে কত বানাবে? 1 বানাবে। এখন ডি তে আমি 0 দিলাম, এখন কিউতে কত বানাবে? 0 বানাবে না, এখন কিউতে সে 0 বানাবে না, কারণ ক্লক পালস দেই নাই এখনো। তাহলে ডি তে 1 আছে, ক্লক পালস দিছি, কিউতে সে 1 বানাবে। যখন আমি ডি চেঞ্জ করে 0 বানাই দিলাম, এখনো সে কিউতে কিছু করবে না, এখনো সে কিউতে কিছু করবে না। বাট যখনই ক্লক পালস আসবে তখন সে ওই 0টাকে কিউতে নিয়ে যাবে, অর্থাৎ তখন কিউ হয়ে যাবে কত? 0। আর যে কোনো একটা টাইমে কিউ যত, কিউ বার সবসময় তার উল্টা। এইটা হচ্ছে ডি এর কাজ। তাইলে বুঝতেছো এই ডি এর আসলে ফাংশনটা কি? ও হচ্ছে ডিটাকেই কিউতে নিয়ে যাবে, কিন্তু এক ক্লক পালস পরে। ডিটাকেই সে কিউতে নিয়ে যাবে কি কতক্ষণ পরে? 1 ক্লক পালস পরে। যখন পরের ক্লক পালসটা আসবে তখন সে ডি কে কিউতে নিয়ে যায়, এইটা। আচ্ছা মাহফুজুর রহমান, প্যারালালটা আরেকবার মানে কি এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আবার বুঝাবো? এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আবার, নাকি মাহফুজ স্পেসিফিক কোনো কোশ্চেন আছে সেইটা করো? স্পেসিফিক কোশ্চেন থাকলে আমি জাস্ট সংক্ষেপে আরেকবার বুঝাই দেই। এই যে এর যে এন্ট্রি গুলা 0101, সেগুলো এই যে এইখানে এ তে 0101 এইভাবে বসানো হয়েছে। তোমার যদি সুবিধা হয় 1100, এটা আমি হলুদ কালারে লিখে দিই, আমি এটা হলুদ কালারে লিখে দিই যদি তোমার সুবিধা হয়। এই যে আমার এ ছিল 1010 আর বি ছিল 010, এই যে বি ছিল হচ্ছে কত 1100, তাই না? সো সেই দুইটাকে সে অ্যাড করছে। এর প্রথম ঘর A0, বি এর প্রথম ঘর B0, এই দুইটাকে অ্যাড করে যোগফল এখানে লিখছে, ক্যারি এদিকে দিছে। আবার A1 B1 সাথে ক্যারি ইন যোগ করে যোগফল এখানে লিখছে, ক্যারি এখানে দিছে। এইভাবে পুরাটা হয়। তাহলে এখানে প্যারালালি অনেকগুলা অ্যাডার বসানো, ও কিন্তু এই একটা অ্যাড করে ওর কাজ শেষ। ও কিন্তু বাকিগুলোতে কি আছে দেখবে না, ও শুধু A0 B0ই অ্যাড করবে। ও দেখবে A0 B0 থেকে কোনো ক্যারি আসছে কিনা, সেটার সাথে A1 B1 অ্যাড করে একটা রেজাল্ট দিবে। তাহলে ওরা পাশাপাশি একজন হচ্ছে একটা বিট নিয়ে কাজ করে। তাহলে এই জন্য এটাকে প্যারালাল অ্যাডার বলে। আশা করি বুঝতে পারছো। আর এটা তো বিস্তারিত বলছি, সো চাইলে আবার দেখে নিতে পারবা। ওকে, তাহলে মাহফুজ এখন ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এখানে হচ্ছে ফাইনাল যে ক্যারিটা এটা সহ যে এই পুরোটা হচ্ছে আমার আউটপুট 10110, 10110। ওকে। আর সিরিয়াল বাইনারি অ্যাডারে যাওয়ার আগে বলছি যে ডি ফ্লিপ ফ্লপটা তোমাদের বুঝাই নিব, সেটা বুঝাই নিলাম। ওই যে মাথায় টোকা মারলে সে হচ্ছে ডি কে কিউতে নিয়ে যায়, তার আগ পর্যন্ত দেয় না। ওকে, তাহলে এইবার এইটাতে আমরা আসতে পারি।
এইটাতে আমরা এই চিত্রটার দিকে তাকাবো। মনে করো সেই এ আর বি এইটাই আমাকে হচ্ছে অ্যাড করতে হবে। সেই এ আর বি এটাই আমাকে এখানে অ্যাড করতে হবে। তাহলে এ আর বি তে সিরিয়ালি কি কি ঢুকতেছে দেখো। এতে কি ছিল আমার 1010। তাহলে এই যে এইখানে আমি ঢুকাবো প্রথমে 1, তারপরে ঢুকাবো কত 0, মানে এইভাবে আসবে। এখানে যেই সিরিয়ালে জিনিসটা আসবে সেটা কিরকম সেটা দেখাচ্ছি। 1 0 1 0, তার মানে এইটা হচ্ছে আমাদের সেই A0। তারপরে কে ঢুকবে A1, তারপরে কে ঢুকবে A2, তারপরে কে ঢুকতেছে A3। এগুলা এই সিরিয়ালে ঢুকতেছে। তার মানে কে আগে ঢুকে লিস্ট সিগনিফিকেন্ট বিটটা আগে ঢুকতেছে। সবচেয়ে কম স্থানীয় মান যার সে আগে ঢুকতেছে। আর এটাতে কি ঢুকতেছে তাইলে 1 1 0 0, এটা ছিল আমাদের নাম্বারটা। তাহলে এটা হচ্ছে B0, এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2, এটা হচ্ছে B3। এখানেও লিস্ট সিগনিফিকেন্ট বিটটা আগে ঢুকতেছে। তাহলে একদম প্রথমে যখন A0 আর B0 ঢুকলো, সে কি করবে ফুল অ্যাডার মানে কি A0 আর B0 অ্যাড করবে, করে সে কি করবে সামটাকে এদিকে পাঠাবে, ক্যারিটাকে এদিকে পাঠাবে। এটাই তো ফুল অ্যাডার। এখন এখানে দেখো একটা ক্যারি ইনও আছে, এটা ক্যারি ইন, এটা ক্যারি আউট। এই ক্যারি আউটের সাথে একটা মেমোরি এলিমেন্ট লাগানো আছে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সেই ডি। এই যে এখানে যেটা দেখানো আছে। তাহলে এই যে ফুল অ্যাডার, এখানে এ ঢুকতেছে, এখানে বি ঢুকতেছে, এখানে সাম বের হয়ে যাচ্ছে, আর ক্যারিটা এই ডি এর ভিতরে যাচ্ছে, যেটা ঘুরে এসে এই ক্যারি ইনের ভিতরে ঢুকতেছে। এটা হচ্ছে সেই ডি। তাহলে এটা ঘুরে এসে এটার ভিতরে ঢুকতেছে। লাভটা কি আমার? লাভটা হচ্ছে প্রথমে যখন A1 আর A0 আর B0 আমি অ্যাড করলাম, তখন যেই ক্যারিটা থাকবে এক ঘর পরে সে এটাকে এইখানে দিয়ে দিবে। তো এক ঘর পরে মানে কি, এখানে তখন কি আছে A আর B তে A1 আর B1 আছে। তাইলে A0 আর B0 থেকে যেই ক্যারিটা পাইছিল সেটাকে পরের ঘরে বা পরের ধাপে সে A1 আর A2 এর সাথে A1 আর B1 এর সাথে অ্যাড করবে। দেখো তো তাই হয়েছিল কিনা আগের পেজে, সবাই একটু খেয়াল করো তাই হয়েছিল কিনা। এই যে এই A0 আর B0 থেকে যেই ক্যারিটা পাওয়া গেল, সেই ক্যারিটাকে সে কার সাথে যোগ করতেছে A1 আর B1 এর সাথে। তাহলে এই ঘটনাটা ঘটার পরে এই ঘটনাটা ঘটছে না, এক ধাপ পরে। তো এইখানেও এক্স্যাক্টলি তাই। ডি এর কাজ কি, ঠিক এক ক্লক পালস পরে এইটাকে ওইটাতে নিয়ে যাওয়া। তো এখন এইটারটাই আমরা কি করে দিছি ঘুরায়ে, এই যে এটার আউটপুটটাই ঘুরায়ে কিসে দিয়ে দিছি ফুল অ্যাডারের ইনপুটে দিয়ে দিছি। তাহলে এইখানে A0 B0 অ্যাড করার সময় যেই ক্যারি পাওয়া গেছে, সেটাকে এক ঘর পরে A1 B1 অ্যাড করার সময় সে ক্যারি ইন হিসাবে ঢুকাই দিছে। কত চমৎকার একটা সিস্টেম। তাইলে এইবার অ্যাডার আমার একটাই লাগতেছে। কি লাগতেছে? অ্যাডার একটাই লাগতেছে। তাহলে এবার একটা একটা করে আসবে A0 B0 A1 B1 A2 B2 A3 B3, আর সে হচ্ছে আগের ধাপের ক্যারিটাকে এখানে ক্যারি ইন হিসাবে এখানে সিরিয়ালে আউটপুট দিয়ে যাবে। এই তাহলে সুবিধা অসুবিধা কি? সিরিয়ালে সুবিধা হচ্ছে আমার সার্কিট লাগতেছে কম। হ্যাঁ, সার্কিটটা লাগতেছে কম। আর প্যারালাল হচ্ছে সার্কিট লাগতেছে আমার বেশি। এইটা এ হচ্ছে 1010। হ্যাঁ 1010ই তো আছে নাকি? ও আমি উল্টা লিখছি 1010। ও আচ্ছা 1010। হ্যাঁ হ্যাঁ আমি একটু উল্টা লিখছি। এটা ঠিক করো, এটা ব্যাপার না। 1010 1010। হ্যাঁ, থ্যাংক ইউ যে ধরাই দিছো রাজিম। সো 1010, তাহলে প্রথমে 0 ঢুকতেছে। সো এই যে এইটা দুইটাকে প্রথমে অ্যাড করবে, করে যেই ক্যারি পাবে সেটাকে এই দুইটার সাথে মিলে অ্যাড করবে, তারপরে যেই ক্যারি পাবে সেটাকে এইটার সাথে আর এটার সাথে অ্যাড করবে, এইভাবে যাইতে থাকবে। তাহলে সিরিয়াল আউটপুট যেটা সেটাতে একটা একটা করে আসতে থাকবে। তার মানে আমরা আসলে যেইভাবে হিসাব করি সেইভাবে সে হিসাব করতেছে, এইটাই আর কিছু না। এটাই। ওকে। আরেকটা ব্যাপার আরেকটা ব্যাপার এই যে এইখানে যেই ঘটনাটা ঘটতেছে প্যারালালি, সেটা হচ্ছে তুমি তো একবারেই এগুলার ভ্যালু দিয়ে দিছো। সেই অনুযায়ী ভ্যালু পাওয়ার সাথে সাথে ও এখানে সামও পাইছে, কিও পাইছে, ক্যারি আউটও পাইছে। তাহলে এই ক্যারি আউট আসার সাথে সাথে এইটা হিসাব করেই কিন্তু এখানে হচ্ছে
এই আউটপুটটা করেসপন্ডিংলি চেঞ্জ হবে বা করেসপন্ডিংলি এখানে যা আসার কথা আসবে। তার মানে এইখানে কিন্তু ক্লক পালসের জন্য বসে থাকার ইস্যু নাই। এইখানে যেটা এটাতে ক্লক পালসের জন্য বসে থাকার ইস্যু নাই। ডিরেক্ট লজিক গেট দিয়ে আমরা যদি ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করি তাহলে এখানে দিলে সাথে সাথেই এই আউটপুটটা চলে আসবে। তার মানে এইটা কিন্তু ফাস্টার, এটা মাচ ফাস্টার। আর এটা কিন্তু এক ঘর করে কাজ করতেছে ক্লক পালস দিতে দিতে। কারণ ও তো একা একা একটা অ্যাডার, ও কি একসাথে সব যোগ করতে পারবে না? আগে এইটা করে নেই, তারপরে ওইটা করব, তারপরে এটা করে নেই, তারপরে এটা করব, সিরিয়াল একটার পর একটা করতেছে। সো এই জন্য ও কিন্তু মাচ স্লোয়ার। তাহলে এটা সুবিধা কি? সার্কিট কম লাগে কিন্তু স্লো। ওইটার সুবিধা কি? সার্কিট বেশি লাগে, খরচ বেশি, কিন্তু অনেক ফাস্ট। এটা হচ্ছে পার্থক্য। ওকে, তাহলে আমরা সিরিয়াল বাইনারি অ্যাডারটা দেখলাম, আশা করি বুঝতে পারছো। এইবার হচ্ছে রেজিস্টার। রেজিস্টার জিনিস কি? রেজিস্টার আসলে হচ্ছে পাশাপাশি অনেকগুলা ফ্লিপ ফ্লপ। পাশাপাশি অনেকগুলা ফ্লিপ ফ্লপ, এই যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপকে আমরা কি দিয়ে লিখি? এফএফ। তাহলে এগুলো হচ্ছে এক একটা ফ্লিপ ফ্লপ। তাহলে এখানে 4টা ফ্লিপ ফ্লপ আছে, তার মানে হচ্ছে 4 বিট। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে একটা 4 বিট রেজিস্টার। 4 বিট রেজিস্টার এটা। তাহলে এটা হচ্ছে 4 বিট রেজিস্টার। তাহলে এই রেজিস্টারের কাজটা কি? পাশাপাশি ফ্লিপ ফ্লপ গুলো দিলে লাভটা কি আমার? হ্যাঁ, এফএফ হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ, এটাই এফএফ। তাহলে 4টা ফ্লিপ ফ্লপ দিয়ে আমি 4 বিটের একটা রেজিস্টার বানাইলাম। তাহলে এইরকম পাশাপাশি ফ্লিপ ফ্লপ দিয়ে আমি কি করতে পারি? ওই ফ্লিপ ফ্লপের যে ভ্যালুগুলা সেগুলাকে সেট বা রিসেট করে রেখে দিতে পারি। কি করতে পারি? সেট বা রিসেট করে রেখে দিতে পারি। এইটাই রেজিস্টার। তাহলে এটা আমার কি কাজে লাগে? আমি কোন একটা টেম্পোরারি ডাটা এখানে রেখে দিতে পারি। যেমন সুইচ দিয়েও তো আমি রেজিস্টার, এরকম অনেকগুলো সুইচ নিলাম। হ্যাঁ, 4টা সুইচ নিলাম। 4টা সুইচের উপরের অংশটা হচ্ছে অন, নিচের অংশটা হচ্ছে অফ। এটা অন, এটা হচ্ছে অফ। এটা অন, এটা হচ্ছে অফ। সেম এরকম মনে করো। তো আমি এই সুইচগুলোর সাথে বাতি লাগায় রাখছি, মনে করো বাতি, বাতি লাগায় রাখছি। তাহলে আমি কোন একটা ডাটা সেভ করতে চাই, মনে করো একটা বাইনারি নাম্বার আমি সেভ করতে চাই। সেই নাম্বারটা হচ্ছে 1110। তাহলে আমি প্রথম 3টা সুইচ অন করব, পরের সুইচটা অফ করব। তাহলে এই বাতিটা জ্বলবে, এই বাতিটা জ্বলবে, এই বাতিটা জ্বলবে, এই বাতিটা জ্বলবে না। হ্যাঁ, এরকম হবে। তাহলে এইভাবে রেখে আমি চলে গেছি। এবার মনে করো আমি নাম্বারটা ভুলে গেছি। ভুলে গিয়ে যখন আমি আবার ঘরে ফিরবো, দেখবো 3টা বাতি জ্বালানো, একটা বাতি নিভানো। ও আচ্ছা, 1110। এইটাই কাজ, আর কিছু না। তাহলে রেজিস্টারের কাজ হচ্ছে একটা ডাটা ধরে রাখা। এই ডাটাটা যে কোনো টেম্পোরারি ডাটা হইতে পারে। হ্যাঁ, সেটাকে হয়তো পরবর্তী প্রসেসিং এ আমরা ইউজ করব, বা কোন একটা হিসাব করতেছি, ওই হিসাবের মধ্যে কিছু ডাটাকে হাতে রাইখা তারপরে হিসাবটা করে আবার ওইটা লাগবে আমার, সেখানে আমি এখানে এটা রাখতে পারি। তো এটা হচ্ছে রেজিস্টারের কাজ। তো এরকম 4 বিট রেজিস্টার একসাথে একটা কম্পিউটার কতগুলা হ্যান্ডেল করতে পারবে সেটার একটা স্ট্রাকচার আছে। যেমন মনে করো উইন্ডোজে বা প্রসেসরের ক্ষেত্রে তোমরা শুনছো না যে 32 বিট আর্কিটেকচার, 64 বিট আর্কিটেকচার, শুনছো না? 32 বিট মানে হচ্ছে এরকম 4 বিটের যে রেজিস্টার সেগুলো সে একসাথে কয়টা হ্যান্ডেল করতে পারে? 8টা। তাহলে 4 8 32। আর 64 বিট মানে তাহলে সে কয়টা হ্যান্ডেল করতে পারে? একসাথে 16টা। তাহলে 4 16, 64 বিট সে একসাথে হ্যান্ডেল করতে পারে। তার মানে দুইটা 64 বিটের নাম্বার একসাথে যোগ করতে পারে, বিয়োগ করতে পারে, কাইন্ড অফ সিমিলার একটা ব্যাপার। সো যেই কম্পিউটার একসাথে বেশি বিট যোগ বিয়োগ করতে পারে সেটা কি মোর প্রসেসিং বা মোর হিসাব তাড়াতাড়ি করতে পারে, তাই না? তাহলে যত বেশি বিট তত কিন্তু সে জটিল ক্যালকুলেশন আরো আরো আগের চেয়ে কম টাইমে করতে পারে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা হচ্ছে রেজিস্টার। জাস্ট পাশাপাশি ফ্লিপ ফ্লপ গুলা থাকে। এটা অনেক রকম ফ্লিপ ফ্লপ হইতে পারে, সবগুলাই সেট রিসেট হইতে পারে, সবগুলাই ডি হইতে পারে, সবগুলাই হচ্ছে কি টি হইতে পারে, এরকম অনেক রকম হইতে পারে। তো এই রেজিস্টারে আমরা ডাটা রাখতে পারি, ডাটা ডানে বামে সরাইতে পারি। হ্যাঁ,
এগুলো দিয়ে হচ্ছে ফ্রিকোয়েন্সি রিডিউস করতে পারি, কাউন্টার বানাইতে পারি। এগুলো হচ্ছে রেজিস্টারের বিভিন্ন রকম ইউজ, মেলা ইউজ। সো মেমোরি ইউনিটের মধ্যে ফ্লিপ ফ্লপ হচ্ছে সবচেয়ে ছোট, সিঙ্গেল এক বিট নিয়ে কাজ করে। সেরকম মাল্টিপল ফ্লিপ ফ্লপ নিয়ে একটা রেজিস্টার তৈরি হয়, এটা একটা ওয়ার্কিং ইউনিট। ওকে, তাহলে সামনে একটু দেখি এরপরে কি আছে। রেজিস্টারের প্রকারভেদ, গঠন অনুযায়ী রেজিস্টার হচ্ছে প্যারালাল লোড বা শিফট রেজিস্টার হইতে পারে। প্যারালাল লোড মানে রেজিস্টারে যে কয়টা বিট আছে সবগুলাতে তুমি একসাথে জিনিস রাখতে পারো। মনে করো একটা গোডাউন, গোডাউনে পাশাপাশি 4টা রুম আছে, 4টা রুমের 4টা আলাদা দরজা আছে। তুমি 4টা রুমেই একসাথে মাল ঢুকাইতে পারবা, একসাথে মাল বের করতে পারবা, তাহলে হচ্ছে প্যারালাল লোড বা বাফার। কিন্তু যদি এমন হয় এক রুমের পরে আরেক রুম, এবং এক রুম দিয়ে দ্বিতীয় রুমে যাইতে হয়, ওই রুমের পিছনের দরজা দিয়ে তৃতীয় রুমে যাইতে হয়, তৃতীয় রুমের পিছনের দরজা দিয়ে চতুর্থ রুমে যাইতে হয়, তাহলে কি তুমি 4 রুমে একসাথে মাল রাখতে পারবা? না। প্রথমে মাল প্রথম রুমে ঢুকাইতে হবে, সেই মালটা প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাবে, দ্বিতীয় রুম থেকে তৃতীয় রুমে, এইভাবে। যখন প্রথম থেকে দ্বিতীয়তে চলে যাবে তখন আবার প্রথম রুমে তুমি অন্য জিনিস ঢুকাইতে পারবা। এইভাবে একটার পর একটা যায়। সো এইটাকেই বলে শিফট রেজিস্টার। এই যে মালগুলো তুমি শিফট করে করে যাচ্ছ, এইটা। তাহলে প্যারালাল লোড রেজিস্টারে আমি উদাহরণ দিছি 4টা রুম, 4টার মনে করো আলাদা 4টা দরজা, তাহলে একসাথে জিনিস ঢুকানো যায়, একসাথে বের করা যায়। আর শিফট রেজিস্টারে উদাহরণ দিছি জিনিসটা এরকম, দরজা এখানে একটা, এক রুমের পিছনের দরজা দিয়ে পাশের রুমে ঢুকা যায়, সেইটার পিছনের দরজা দিয়ে পাশের রুমে ঢুকা যায়, সেটার পিছনের দরজা দিয়ে পাশের রুমে ঢুকা যায়। তাহলে তুমি চাইলেও একবারে সবকিছু করে ফেলতে পারবে না, একবারে সবগুলোতে ঢুকাইতে পারবে না। এটাতে ঢুকাইলে মাল এটা পরেরটায় যাবে, এটাতে আবার ঢুকবে, এটা পরেরটায় যাবে, এই আগেরটা এটাতে ঢুকবে, এখানে নতুন আরেকটা ঢুকবে, এইভাবে যাবে আর কি। তো এটা হচ্ছে গঠন অনুসারে। আর কাজের প্রকৃতি অনুসারে অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটর মানে কি, ও জমা করে, জাস্ট ডাটা এখানে জমা করতেছে অস্থায়ী ভাবে, এটা হচ্ছে অ্যাকুমুলেটর। সাধারণ রেজিস্টার মানে কি, ইন জেনারেল, জেনারেল পারপাসে, যে কোনো পারপাসে তুমি এটাকে ইউজ করতে পারো, ডাটা রাখবা, এখান থেকে ডাটা রিড করবা, নরমাল, এটা সাধারণ রেজিস্টার। বিশেষ রেজিস্টার বা স্পেশাল কিছু রেজিস্টার আছে, সেটা হচ্ছে স্পেশাল কোনো অপারেশন ঘটানোর জন্য এই কাজটা করা হয় বা এই রেজিস্টারটা ইউজ করা হয়। যেমন সামনে আমরা যখন কাউন্টার দেখব তখন কিন্তু দেখবো যে এগুলোর কাজটা কি, মানে এই জিনিসটা কোথায় কাজে লাগতেছে। সো এটা হচ্ছে রেজিস্টারের কাজের প্রকৃতি অনুযায়ী। আর ডাটা ঢুকে নাকি বের হয় সেই অনুযায়ী যদি আমি চিন্তা করি, তাইলে এই যে সিসো, সিপো, পিসো, পিপো, এই 4 রকম, এটার মানে কি? আইও, আইও মানে ইনপুট আউটপুট। আই মানে হচ্ছে ইন, ও মানে হচ্ছে আউট, এস মানে হচ্ছে সিরিয়াল, পি মানে হচ্ছে প্যারালাল। তাহলে এটা কথাগুলোর কি মিনিং দাঁড়ায় সবাই একটু দেখো তো। হ্যাঁ, ব্রেক দিব একটু পরে, একটু পরে ব্রেক দিব। মোটামুটি 5:15 5:30 দিকে হয়তো আমরা ক্লাস শেষ করে ফেলবো আর কি, সো ব্রেক দিব, অসুবিধা নেই। সো এই যে সিরিয়াল ইন সিরিয়াল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট, জিনিসটা কি আমি একটু বুঝাই। সিরিয়াল ইন সিরিয়াল আউট মানে হচ্ছে, মনে করো একটা রুম, তার এন্ট্রির দরজা একটা, এক্সিটও একটা, এন্ট্রির দরজা একটা, এক্সিটও একটা, তাহলে সিরিয়ালে মানুষজন ঢুকতে পারবে, আবার সিরিয়ালে মানুষজন বের হইতে পারবে, একজন একজন করে ঢুকবে, একজন একজন করে সিরিয়ালে বের হবে। এইটাই সিরিয়াল ইন সিরিয়াল আউট, সোজা হিসাব। আর এটা এটা সিরিয়াল ইন প্যারালাল আউট, এটার মানে কি? সিরিয়াল ইন প্যারালাল আউট এই জিনিসটা কি? মনে করো তুমি একটা রুমে ঢুকছো, ঢুকার দরজা একটা, কিন্তু বের হওয়ার সময় পাশাপাশি 3টা দরজা আছে, তাহলে 3জন যদি ঢুকতে চায়, 3জন এক দরজা দিয়ে একজনের পর একজন ঢুকতে হবে। আর প্যারালাল আউট মানে কি, একই সাথে 3জন 3 দরজা দিয়ে বাইরে বের হয়ে যেতে পারবে, এটাই। তাহলে সিরিয়াল ইন সিরিয়াল আউট জিনিসটা অনেকটা এইরকম, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে একটা একটা করে বের হবে। তাহলে সিরিয়াল ইন প্যারালাল আউট এইটা কেমন? সিরিয়াল ইন প্যারালাল আউট, এই যে একজন ঢুকছে কিন্তু আউটপুট বা বের হওয়ার জায়গা পাশাপাশি অনেকগুলা, তাহলে সে কি করতে পারবে, এদিক দিয়ে ঢুকবে, ঢুকে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে 3 দিক দিয়ে একসাথে বের হইতে পারবে। তাহলে এইবার প্যারালাল ইন সিরিয়াল আউট, এটা নিশ্চয়ই সবাই বুঝে গেছো। প্যারালাল ইন মানে হচ্ছে, তাইলে ঢুকার এরকম প্যারালাল আলাদা আলাদা রাস্তা থাকতেছে, বের হওয়ার রাস্তা একটা, ঢুকলো ঢুকলো ঢুকলো, প্যারালাল ইন, বাইর হইলো একটার পর একটা, একসাথে ঢুকবে, একজন একজন করে বের হবে, এটা হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট।
প্যারালাল ইন প্যারালাল আউট মানে কি? এটা সবচেয়ে সহজ। এই যে ৩টা দিয়ে ৩ জন ঢুকছে। ঢুইকা দেখলো অপোজিটে আবার ৩টা দরজা। অপোজিটে ৩টা দরজা। তাহলে ৩ জন এই দরজা দিয়ে প্যারালালি ঢুকছে। ৩ জনই আবার এই পাশের দরজা দিয়ে প্যারালালি বের হয়ে যেতে পারবে। তাহলে এগুলো হচ্ছে ডাটা প্রবেশ আর বাহির হওয়ার নিয়ম অনুযায়ী এটার প্রকারভেদ। আমার যে রেজিস্টার গুলা সেই রেজিস্টারের প্রকারভেদ। এটুক পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে আমরা কোথায় আসছি? আমরা আসছি হচ্ছে এই জায়গাটায়। আমরা এই জায়গাটায় আসছি। ওকে। তাহলে রেজিস্টারের প্রকারভেদ পর্যন্ত এসে আমরা এখানে ছোট্ট একটা ব্রেক দিব এখন। হ্যাঁ? এখানে ছোট্ট একটা ব্রেক দিব। এখন কয়টা বাজে? ৪টা ৫ বাজে। তাহলে এখন একটা ব্রেক দেই। কতক্ষণের দিব? ৫ মিনিট? পরে আবার কিন্তু আসরের নামাজের ব্রেক আছে। তাহলে ৫ মিনিট ব্রেক দেই। তাহলে ৪টা ১০ পর্যন্ত ব্রেক। ছোট ব্রেক। তোমরা বেশি দূরে যাও না। পানি-টানি খেয়ে আবার চলে আইসো। আসরের নামাজের ব্রেক তো দিবই আবার পরে। ঠিক আছে।
ওকে, আমরা চলে এসেছি। আমি এখানে দেখতে পাচ্ছি যে অর্পা জিজ্ঞেস করছো যে এই যে এটার ব্যাখ্যাটা আরেকবার একটু বলে দিতে ফর দ্য লাস্ট টাইম। সিরিয়াল ইন, সিরিয়াল আউট। একটা রুম, এখানে লাইন ধরে তুমি ঢুকতেছো, একজন একজন করে লাইন ধরে একজন একজন করে বের হবা। এটাই সিরিয়াল ইন, সিরিয়াল আউট। সিরিয়াল ইন, প্যারালাল আউট। ধরো একজন একজন করে তিনজন একটা রুমে ঢুকছো, কিন্তু পাশাপাশি তিনটা দরজা দিয়ে তিনজন একসাথে বের হয়ে যেতে পারবা, তাহলে সিরিয়ালে ইন, প্যারালালে আউট। প্যারালাল ইন, সিরিয়াল আউট। তিনজন প্যারালালে তিনটা দরজা দিয়ে ঢুকছো, কিন্তু একটা দরজা দিয়ে একজন একজন করে বের হইতে হবে, তাহলে প্যারালাল ইন, সিরিয়াল আউট। একসাথে ঢুকছো, বের হবা একজন একজন করে। প্যারালাল ইন, প্যারালাল আউট মানে তিনজন একসাথে ঢুকতে পারবা, তিনজন পাশাপাশি তিনটা দরজা দিয়ে একসাথে বের হইতে পারবা। এটাই প্যারালাল ইন, প্যারালাল আউট। এইটাই, আর কিছু না। তাহলে নেক্সট, এখানে আমরা হচ্ছে একটা শিফট রেজিস্টার দেখব। এই যে নিচেরটা হচ্ছে শিফট রেজিস্টার, এটা হচ্ছে একটা শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার। আর এটা হচ্ছে ওই যে ব্লক ডায়াগ্রামটা বোঝানোর জন্য। সিরিয়াল ইনপুট মানে কি, এখানে আমি ধরো 1 2 3, মানে সরি 2 3 তো নাই, 0 1 0 0 ঢুকাইছি, তাহলে এদিকে কি বের হয়ে আসবে, একটা একটা করে 0 1 0 0 বের হয়ে আসবে। তো প্রথমে আমি যখন 0 ঢুকাইলাম, এইখানে 0, তারপরে 1 ঢুকাইলাম, এই 0টা এখানে চলে যাবে, এইখানে 0 1। আবার হচ্ছে আমি আরেকটা 1 ঢুকাইলাম, এই দুইটা এখানে সরে যাবে, এখানে 1টা ঢুকবে। মানে নতুন একটাকে জায়গা দিতে গিয়ে সবাই এক ঘর করে ডানে শিফট করে, তাহলে এটা হচ্ছে রাইট শিফট হচ্ছে, তাহলে এটা রাইট শিফট রেজিস্টার। তেমনি কেউ যদি বামে শিফট করে, লেফট শিফট বলতে পারো তুমি, এইরকম। সো সিরিয়াল ইনপুট দিলে সিরিয়াল আউটপুট যাবে, একটা একটা করে ঢুকবে, তারপরে সেই একটা একটা করে বের হবে। বুঝতে পারছো? এইরকম। তো এখন আমি চাইলে এখানে হচ্ছে প্যারালাল ইনপুটও দিতে পারি। মানে এরকম রেজিস্টারে যদি প্যারালাল ইনপুট দেই, তাহলে কি প্যারালাল ইন, যদি সিরিয়াল আউটপুট থাকে তাহলে প্যারালাল ইন, সিরিয়াল আউট। আর যদি প্যারালাল ইন হয়ে এদিক দিয়ে বের হয়ে যায় তাহলে প্যারালাল আউট। সিরিয়াল ইন হয়ে যদি সিরিয়ালে বের হয়ে যায় তাহলে এইটা। সিরিয়াল ইন হয়ে যদি প্যারালাল আউট হয় তাহলে সিরিয়াল ইন, প্যারালাল আউট, এরকম। মানে জিনিসটা যদি এইরকম এদিকে গিয়ে এদিকে যায় তাহলে সিরিয়াল ইন, প্যারালাল আউট। যদি এদিকে গিয়ে এদিক দিয়ে বের হয়, সিরিয়াল ইন, সিরিয়াল আউট। যদি এদিকে ঢুকে এদিকে বের হয়, প্যারালাল ইন, সিরিয়াল আউট। যদি এদিকে ঢুকে এদিকে বের হয়, প্যারালাল ইন, প্যারালাল আউট। এটা হচ্ছে আগের পেজে যা বলছি সেটার ছবিটা। অনেক রকম পসিবিলিটি হইতে পারে। এইবার খালি একটা দেখি, আমরা জাস্ট শিফট রেজিস্টারটা দেখি। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের শিফট রেজিস্টার। খেয়াল করে দেখো এই শিফট রেজিস্টারে কি আছে, শুধু কতগুলা ডি ফ্লিপ ফ্লপ আছে না, এই যে এখানে ডি লেখা আছে, তাহলে 1 2 3 4, চারটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ আছে। তাহলে এটা হচ্ছে 4 বিটের, এটা কি 4 বিটের শিফট রেজিস্টার। তাহলে এইটার কাজটা কি দেখো। তাহলে আমরা এখানে এমন একটা রেজিস্টার নিছি, যেই রেজিস্টারটা হচ্ছে সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট। সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট। এখন মনে করো এই সবগুলা জিরো করা আছে, কি করা আছে, ধরলাম সবগুলা জিরো করা আছে, ঠিক আছে, এই সবগুলা জিরো করা আছে। আর এদিকে আমি ঢুকাবো হচ্ছে এই যে এইটা, এদিকে আমি ইনপুটে এই যে ঢুকাইতেছি এইটা, এই যে এইটাকে আমি এদিকে ইনপুট দিচ্ছি। তাহলে প্রথমে কাকে ঢুকাবো, 0 1, তারপরে 0 কে ঢুকাবো, তারপরে 1 কে ঢুকাবো, এইরকম। তো প্রত্যেকটা ঢুকায় আমাকে একটা করে ক্লক পালস দিতে হবে, তাহলে সেটা আউটপুটে আসবে। তাহলে প্রথমে আমি যখন 0 ঢুকাবো, তখন কিন্তু এটা 0 হবে না, সাথে সাথে কি করতে হবে, ক্লক পালস দিতে হবে। দেখো এই একটা ক্লক পালস সবগুলাতে গেছে না, এই যে এইটাতেও গেছে, এইটাতেও গেছে, এইটাতেও গেছে, এইটাতেও গেছে। তাহলে এইটাতে যখন ক্লক আসবে, তখন সে এইটার আউটপুটটাকে এইটাতে দিবে। সাথে সাথে এইটার আউটপুট কিন্তু ওইটাতে দিতে পারবে না, কারণ এইটার আউটপুট এটাতে দিতে গিয়েই তো এই ক্লক পালসটা কাজে লেগে গেছে। তাহলে পরবর্তী ক্লক পালসে এইখানে যেটা ছিল সেটাকে এইখানে নিয়ে আসবে, আর এইখানে যেটা ছিল সেটাকে এইখানে নিয়ে আসবে। তার পরবর্তী যখন ক্লক পালস আসবে, এইটাকে ওইখানে নিয়ে যাবে, এইটাকে এইখানে নিবে, এটাকে এইখানে নিবে, এইরকম ভাবে যাইতে থাকবে জিনিসটা। বুঝতে পারছো? তাহলে আমাদের এইখানে যে আউট ইনপুট সেটা কত, 1 0 1 0, এইভাবে। তার মানে আগে ঢুকতেছে কোনটা, এই জিরোটা আগে ঢুকতেছে, 0 1 0 1 এই সিরিয়ালে সে ঢুকতেছে।
তাহলে আমি এই যে ডি ১, ২, ৩, ৪ এই যে ফ্লিপ ফ্লপ গুলা এগুলাকে যদি এখানে আমি দেখাই, আমাদের ফ্লিপ ফ্লপ গুলা এরকম আছে। এই ফ্লিপ ফ্লপ গুলা এরকম আছে। মনে করো প্রথমে হচ্ছে সব 0 করা আছে। প্রথমে সব 0 করা আছে। আর এদিকে আমার ঢুকতেছে কোনটা? ১ ০ ১ ০ এইভাবে ঢুকতেছে। ১ ০ ১ ০ এইভাবে ঢুকবে। ১ ০ ১ ০ এটা ঢুকবে। এটা এদিকে ঢুকবে। তাহলে প্রথম ক্লক পালস পরে 1 ক্লক। একটা ক্লক পালস পরে এটার দশা কি হবে? এই যে এই একটা খালি ঢুকবে। বাকি সবগুলো এক ঘর ডানে সরে যাবে। তাহলে এই 0 টা ঢুকলো। তাহলে বাকি সবগুলো এক ঘর ডানে সরে যাবে। এই 0 টা এখানে চলে যাবে, এই 0 এখানে চলে যাবে, এই 0 এখানে চলে যাবে। তাহলে 0 0 0। ২ টা ক্লক পালস পরে কি হবে? এই যে এই ২ নাম্বারটা এখানে ঢুকবে। বাকি সবগুলো এক ঘর ডানে সরে যাবে। এগুলা যা আছে সেগুলা বের হয়ে যাবে। এই পাশ দিয়ে একটা, একটা করে বের হয়ে যাবে। তাহলে এই 1 এখানে ঢুকলো। তাহলে এইগুলা কি থাকবে? 0 ই থাকবে। তারপরে আরেকটা ক্লক পালস গেল। তাহলে ৩ নাম্বারটা ঢুকবে। আর বাকি সব এক ঘর ডানে সরে যাবে। এই 0 কে এক ঘর ডানে সরাইলাম, এই 0 কে এক ঘর ডানে সরাইলাম, এই 0 কে এক ঘর ডানে সরাইলাম। ৪ নাম্বার ক্লক পালস যখন যাবে, এই 1 তখন এইখানে ঢুকবে। তাহলে এই 1 যদি এইখানে ঢুকে, তাহলে এই 0 কই যাবে? এখানে যাবে। এই 1 কই যাবে? এখানে যাবে। এইটা কই যাবে? এখানে যাবে। তার মানে ও এক ঘর করে ডানে সরাচ্ছে। তাহলে এই যে ১, ২, ৩, ৪ এই ৪ টা ঢুকাইতে গিয়ে আমার কয়টা ক্লক পালস লাগতেছে? ৪ টা ক্লক পালস লাগতেছে। ৪ টা ক্লক পালস লাগতেছে। প্রতি ক্লক পালসে ও এই এখন যেই ঘরে যা আছে সেটাকে ডানের ঘরে সরায় ফেলে আর নতুন একটা করে ইনপুটকে ঢুকায়। তাহলে যে এই 0 আগে ঢুকবে, তারপরে 1 ঢুকবে, তারপরে 0 ঢুকবে, তারপরে 1 ঢুকবে। তাহলে ৪ ধাপে এটা ঢুকলে এই যে এখানে যে নাম্বারটা আছে 1010 এটাই আমি এই রেজিস্টারের মধ্যে পাচ্ছি। এটাই শিফট রেজিস্টার। আর কিচ্ছু না। তাহলে সবচেয়ে সহজ হচ্ছে এই শিফট রেজিস্টারটা। তাহলে এটা কি দিয়ে বানায়? খালি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে। তাহলে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে বানানোর সুবিধা কি? যখনই আমি ক্লক পালস দিব ও এইটাকে এইটাতে নেয়। পরে ক্লক পালস যখন দিব নতুন একটাকে এখানে ঢুকাবে আর এইটারটাকে পরেরটায় নিবে। ওই যে এক ঘর করে ডিলে হয়। নাইলে তো যদি ও যদি হচ্ছে মানে এরকম ক্লক পালস এর উপরে ডিপেন্ড না করত, এখানে 1 দেওয়া মাত্র সবগুলো 1 হয়ে যাইত। তাই না? এক ঘর করে যদি ডিলে না করত। করছে বলে এরকম হইছে। তাহলে এটা হচ্ছে আমার শিফট রেজিস্টার। এইবার আমরা চলে যাব হচ্ছে বাফার রেজিস্টারে। বাফার রেজিস্টার মানে কি? তুমি সবগুলাতে একসাথে ইনপুট দিবা। এই যে এখানে আমরা কত দিছি? এখানে আমরা 1 দিছি, 1 দিছি, 1 দিছি, সরি 0 দিছি, 1 দিছি। 1 1 0 1 এই সবগুলা হচ্ছে এই ডি তে দেওয়া, ডি তে দেওয়া। দিলেই কি এইখানে আউটপুটে আসবে? এই যে ডি এর যেটা এই আউটপুটটা এখানে লেখা। এখানে কি আসবে নাকি আসবে না? মনে করো আগে থেকে 0 দেওয়া ছিল। 0 0 0 দেওয়া ছিল। 0 0 0 দেওয়া ছিল। এখন এখানে 1 1 0 1 দিলেই কি আসবে? না আসবে না। কেন? ক্লক পালস দিতে হবে। এখন এই সবগুলাতেই আমি ইনপুট দিয়ে রাখছি আলাদা করে। সবগুলাতেই এই যে ক্লক যেই লাইনটা এই যে পালস দেখাইছে পালস। এই যে এই জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম তখন। এটা একটু সবাই খেয়াল করো। এই যে পালস দেওয়া বলতেছি না? পালস দেওয়া বলতে কি বুঝায়? এখানে ছোট্ট একটা চিহ্ন আছে দেখছো? এই যে 1 লিখছে যে এখানে একটা তীর চিহ্ন আছে। তীর চিহ্ন আছে কোন দিকে? উপরের দিকে। মানে কি ক্লক পালস দেওয়া বলতে এখানে বুঝাচ্ছে 0 থেকে 1 করার সময় সে টের পায়। আবার 1 থেকে যখন 0 হয়ে যায়, ওইটা কিন্তু আর সে টের পায় না। তাহলে পরবর্তীতে আবার যখন 0 থেকে 1 হবে তখন এটা আরেকটা নেক্সট ক্লক পালস। কারণ নাইলে অনেকে আবার ভুল বুঝতে পারো, ক্লকে যখন 0 থেকে 1 হয় এটাও একটা পালস, আবার 1 থেকে 0 হয় এটাও একটা পালস। না কিন্তু। যখন 0 থেকে 1 হচ্ছে এটাকে একটা পালস বলতেছি, আবার যখন 1 থেকে 0 হয় সেটা কিন্তু ট্রিগার করে না ওকে। আবার যখন 0 থেকে 1 হয় তখন ট্রিগার করে। তো এটাকে বলা হচ্ছে রাইজিং এজ ট্রিগার্ড। রাইজিং এজ ট্রিগার্ড। আর কোন সিস্টেম যদি আমরা এমন করে বানাই যে 1 থেকে 0 হওয়ার সময় ট্রিগার করে, তাহলে সেটাকে বলে ফলিং এজ ট্রিগার্ড। কি বলে? ফলিং এজ। ফলিং মানে কি? নিচে নামতেছে। ফলিং এজ ট্রিগার্ড। তো এটা রাইজিং এজ ট্রিগার্ড। তাহলে এই যে এই ক্লকটা, এই ক্লকটা, এই ক্লকটা, এই ক্লকটা সবগুলো দেখো একসাথে কানেক্ট করা। কানেক্ট করে এখানে একটা পালস দিছি আমি। তাহলে এখানে পালস দিলে সবগুলা ফ্লিপ-ফ্লপই তো পালস পাইছে। সবগুলোরই তো ইনপুটে একটা নাম্বার ছিল। তাহলে সেগুলাই কোথায় চলে আসবে? আউটপুটে চলে আসবে। তাহলে 1 ক্লক মানে 1 ক্লক পালস দিলেই
ওই যত ইনপুট গুলো আছে সেগুলোকে আউটপুটে দিয়ে দিব 1101, তাহলে যে 1101 বানাই দিবে সে। তার মানে এটা কি প্যারালাল ইন প্যারালাল আউট পাচ্ছি আমরা। প্যারালাল ইন প্যারালাল আউট, এটা একটা বাফার রেজিস্টার বানাইলাম। তো এটা একদম সিম্পল একটা জিনিস। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে একবার ক্লক পালস দিলেই সবগুলা ইনপুটকে এখানে সে ভিতরে ঢুকায় সবগুলো আউটপুটে দিয়ে দিবে। শেষ। তাহলে এটা হচ্ছে বাফার রেজিস্টার, সিম্পল জিনিস। পার্থক্য শিফট আর বাফারের। তাহলে শিফট কি ডাটা সংরক্ষণ করে রাখতে পারে, সরাইতে পারে। বাফার কি অস্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করতে পারে। কিন্তু বাফার কি ডানে বামে সরাইতে পারে? পারে না। শিফট রেজিস্টার পারে? ইয়েস পারে। সিরিয়াল রেজিস্টার, শিফট রেজিস্টার যেটা একটা একটা করে ঢুকে বের হয়। আর বাফারটা কি প্যারালালি লোড হয়, তাহলে এই জন্য প্যারালাল। কতগুলো ফ্লিপ ফ্লপ চেইন আকারে যুক্ত থাকে, আর এটা জাস্ট ডি ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। এটা অবশ্য পার্থক্য আকারে বলে না, এটা আসলে মোর অফ এ বৈশিষ্ট্য হয়ে গেছে। চেইন আকারে তো যুক্ত থাকে, এটাও তো ডি ফ্লিপ ফ্লপ দিয়েও তৈরি করা সম্ভব, ডি দিয়েই তৈরি করা সম্ভব, এটাও ডি দিয়ে তৈরি করা সম্ভব। শিফট রেজিস্টারে সমান গতি, সমান গতি মানে কি? মানে হচ্ছে একটার থেকে পরেরটায় যাবে, তারপরেরটা থেকে পরেরটায় যাবে, তারপরেরটা থেকে পরেরটায় যাবে। এটা আবার সেরকম না, যখনই একবার তুমি ক্লক পালস দিবা সবগুলো একসাথে হয়ে যাবে। সো এটা ওই একটার পর একটা ক্লক পালসের উপরে ডিপেন্ড করে না যে একটার পর একটা কতক্ষণ পরে আসবে। যখনই ক্লক পালস দিবা তখনই আসবে। ছোট ডিভাইসে ব্যবহৃত হয়, ইনপুট সিপিইউ বা সিপিইউ আউটপুটে মাঝে ব্যবহৃত হয়। সো এটা হচ্ছে এগুলার মধ্যে পার্থক্য বলছে যে শিফট আর বাফারের। এটা বইয়েও আছে, একবার দেখে নিলেই হবে। নেক্সট হচ্ছে কাউন্টার। এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, কাউন্টার। ও কি করে আসলে? গণনা করে। গণনা করে। তাহলে আমাদের কিরকম গণনা করা দরকার পড়তে পারে? কোন একটা ঘটনা বা ইভেন্ট কতবার ঘটলো সেটা গণনা করা দরকার পড়তে পারে। এই গণনা করার মাধ্যমে সে কি করতে পারে? সে চাইলে অনেক কিছু করতে পারে। কোন একটা কিছুর হিসাব রাখতে পারে, কতক্ষণ টাইম গেল সেইটা হিসাব করতে পারে, কতটুকু দূরত্ব পার হইলো এটা সে হিসাব করতে পারে। এরকম অনেক কিছু সে গণনা করার মাধ্যমে বা কাউন্টিং করার মাধ্যমে করতে পারে। যেমন একটা উদাহরণ দেই। মনে করো আমরা এমন একটা সার্কিট বানাইলাম, বানায় সেটা একটা সাইকেলে লাগাইলাম। সে গণনা করে যে সাইকেলের চাকাটা কতবার ঘুরছে। কি করছে? সাইকেলের চাকাটা কতবার ঘুরছে, এটা সে গণনা করে। তাহলে আমি ধরো ওইখান থেকে হিসাব করে পাইলাম সাইকেলের চাকাটা 10 বার ঘুরছে। তাহলে চাকার ব্যাসার্ধ তো আমার জানা, তাহলে চাকার পরিধিও আমি জানবো, 2 পাই আর। তাহলে 10 দিয়ে যদি 2 পাই আর কে আমি গুণ করে দেই, তাহলে আমি কি পাবো? ও টোটাল কতটুকু রাস্তা গেছে। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল কিসের মাধ্যমে? কাউন্টিং এর মাধ্যমে। কি কাউন্টিং করছি? কয়বার ঘুরছে। আচ্ছা এবার যদি আমি কয়বার ঘুরছে না ঘুরছে এটা বাদ, যতক্ষণ সাইকেল চালাইছে ও ওই টাইমটা কাউন্ট করছে, কত সেকেন্ড এটা কাউন্ট করছে। প্রতি সেকেন্ড যাবে ও একটা করে কাউন্ট করবে। তাহলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড এভাবে সে কাউন্ট করতে থাকবে। তাহলে যদি দুইটাই আমরা কাউন্টে রাখি যে কত চাকাটা কতবার ঘুরলো আর কত সেকেন্ড সময় লাগলো, তাহলে চাকা কতবার ঘুরলো এখান থেকে দূরত্ব পেয়ে যাব। আর দূরত্ব পেয়ে গেলে ওই যে সময় যে গুনছি আমি, সময় দিয়ে ভাগ করলে কি পেয়ে যাচ্ছি? দ্রুতি পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে মোর কমপ্লেক্স ক্যালকুলেশন গুলা তখন করা পসিবল হয় শুধুমাত্র সিম্পল গণনার মাধ্যমে। তাহলে কাউন্টার জিনিসটা কিন্তু আমাদের খুবই দরকার। সে জাস্ট কাউন্টিং করতে থাকে, ঘটনাগুলাকে গুনতে থাকে। তাহলে হচ্ছে গণনা করে। তাহলে গণনা করার মাধ্যমে কি করে? কোন একটা ঘটনা বা ইভেন্ট যতবার ট্রিগার আসবে, যতগুলা পালস এগুলাকে গণনা করে। সংকেত সে গণনা করতে পারে। সংকেত গণনা করার মাধ্যমে কি করতে পারে? যেমন উদাহরণস্বরূপ চাকা কয়বার ঘুরলো এটা গণনা করতে পারে। সময় কতক্ষণ গেল এটা গণনা করতে পারে। এরকম বিভিন্ন জিনিস সে গণনা করতে পারে। গণনা করার মাধ্যমে পরে হচ্ছে আরো কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারে। তো এই কাউন্টারে যখন আমরা যাব, সেই কাউন্টার কি কাজে ইউজ হয় এখানে একটা ছোট্ট উদাহরণ আছে। যেমন ইভেন্ট গণনার কাজে। ইভেন্ট বলতে অনেক কিছু হইতে পারে। মনে করো ফ্যাক্টরিতে তুমি একটা কাউন্টার লাগাইছো। ফ্যাক্টরিতে ওটার কাজ কি? আমার কয়টা প্রোডাক্ট তৈরি হইলো? মনে করো ফ্যাক্টরিতে তুমি সাবান বানাও। তাহলে ওই লাইনের উপর দিয়ে কয়টা সাবান যাচ্ছে এটা একটা সেন্সর দিয়ে কাউন্ট করে। তাহলে দিন শেষে তোমার টোটাল প্রোডাকশন কত তুমি এক নজরে দেখে বুঝে ফেলবা যে আজকে আমার এতগুলো সাবান তৈরি হইছে। মানুষের আর গুনতে হবে না, এই কাউন্টার সার্কিট গুনে দিবে। তারপর হচ্ছে টাইমিং সিগন্যাল প্রদান করতে পারে।
ওই যে সময় কতক্ষণ গেল ওইটা গণনা করে রাখতে পারে। রেখে রেখে তুমি যদি অ্যালার্ম দাও ঘড়িতে, ধরো ৫ মিনিট পরে অ্যালার্ম বাজবে। তো ওই ৫ মিনিট হইছে ও বুঝে কিভাবে? ও সেকেন্ড কাউন্ট করে। কাউন্ট করে, করে ও টাইমিং সিগন্যাল প্রদান করতে পারে। বিভিন্ন অপারেশন কন্ট্রোল করতে। মানে হচ্ছে এতটার সময় ধরো একটা ভালভ খুলতে হবে, অতটার সময় একটা ভালভ বন্ধ করতে হবে। ও তোমরা নিজেরাই তো জানো। পিসিতে আমরা হচ্ছে স্লিপ টাইমার দিয়ে রাখতে পারি না? যে আমি হচ্ছে পিসি চালাইতেছি এতক্ষণ পরে পিসি বন্ধ হয়ে যাবে। টার্ন অফ টাইমার দিয়ে রাখতে পারি এইরকম। এসি, টিভি এগুলাতেও তো হচ্ছে এই জিনিস করা যায়। তারপর হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে কাউন্টার ব্যবহার করা যায়। এটা অবশ্য এইখানেই তোমরা বুঝতে পারবা না। এগুলা মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। এটা আবার হচ্ছে এনকোডিং ডিকোডিং এরও ব্যাপার আছে। তো এটা একটু জটিল, বাট এটা এক্সাম্পল হিসেবে দেওয়া যায়। ডিজিটাল ঘড়িতে যেটা বললাম সবগুলাই কাজে লাগতেছে। ডিজিটাল কম্পিউটারে মোস্ট ডেফিনিটলি। ফ্রিকোয়েন্সি কাউন্টার হিসেবে এটা আমরা আজকেই বুঝতে পারবো। ফ্রিকোয়েন্সি কাউন্টার হিসেবে চাইলে কাউন্টারকে ব্যবহার করা সম্ভব। ওকে, তাহলে এবার একটু কাউন্টারের প্রকার ভেদে যাই। সিঙ্ক্রোনাস কাউন্টার আর হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। আগে অ্যাসিঙ্ক্রোনাসটাই বলি। সিঙ্ক্রোনাস মানে কি? ওই ক্লক পালস অনুযায়ী ক্লক পালসের সাথে সাথে তাল মিলায়ে কাজ করে এবং ক্লক পালস গুলো নির্দিষ্ট সময় পরে পরে আসে। আর অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে যখনই সিগন্যাল আসবে তখনই কাউন্ট করবে। যখনই সিগন্যাল আসবে তখনই কাউন্ট করবে। এটা অন্য কোনো কিছুর উপরে নির্ভরশীল না। যখনই সিগন্যাল আসবে তখনই সে কাউন্ট করতে থাকবে। তো এটাকে বলা হচ্ছে রিপল আপ, রিপল ডাউন। মানে হচ্ছে আপ কাউন্টার, ডাউন কাউন্টার। সংখ্যা উঠাবে, নামাবে এরকম। আর সিঙ্ক্রোনাস কাউন্টারের মধ্যে আছে রিং কাউন্টার, যারই একটা এক্সাম্পল হিসেবে বলা যায় যেমন মড 10 কাউন্টার। অবশ্য মড 10 না বলে তোমাদেরকে মড 12 বললে তোমরা ভালো বুঝতা। রিং কাউন্টার মানে হচ্ছে ও কাউন্ট করে শেষ মাথার আউটপুটটাকে আবার ইনপুটে ঢুকাবে। মানে রিং এর মতো পুরো জিনিসটাকে ঘুরায় আনবে। এক্সাম্পল দিলে ভালো হবে। মনে করো তুমি হচ্ছে ঘড়ি, ডিজিটাল ঘড়ি বানাইছো। তো ডিজিটাল ঘড়িতে কেমনে কাউন্ট হয়? ঘন্টা কিভাবে কাউন্ট হয়? ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা এরকম করে করে ১১ ঘন্টা, ১২ ঘন্টা। যদি 12 আওয়ার ফরম্যাটে দেওয়া থাকে ১২ র পরে কি ওটাতে আর ১৩ উঠবে? ১৩ উঠবে না কিন্তু। ওই যে শুরুতে কি ছিল? 0 না? তাহলে ওই 0 টাকে তখন আবার ঘুরাইয়া আনবে। তাহলে ১২ র পরে আবার 0, 1, 2, 3 মানে ১২ ই তো 0 আসলে। ১ ঘন্টা ২ ঘন্টা। তাহলে ১ম এ 1 ছিল। ওই 1 টাকেই আবার ১ম এ ঘুরাইয়া আনবে। এইভাবে জিনিসটা চলতে থাকবে। তাহলে মড 10 কাউন্টার মানে ও টোটাল ১০ টা কাউন্ট করবে তারপরে আবার ঘুরাইয়া আনবে। তাহলে 0 থেকে যদি কাউন্ট শুরু করে তাহলে মড 10 এ কি কি আসবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 0 সহ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9 পর্যন্ত ওর ঘরে উঠবে। তারপর আবার সেটাকে কি করে দিবে? 0 করে দিবে। তাহলে এটাকে বলা হচ্ছে মড 10 বা মডুলাস 10 কাউন্টার। তাহলে মড 12 মানে কি? ১ থেকে শুরু করলে ১২ পর্যন্ত যাবে, আবার ঘুরে ১ এ আসবে। আর 0 থেকে শুরু করলে ১১ পর্যন্ত যাবে, আবার 0 তে আসবে। এটা হচ্ছে মড। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ২ টার মধ্যে আমরা এখন দেখব হচ্ছে একটা রিপল কাউন্টারকে। রিপল কাউন্টারটা কিভাবে কাউন্ট করে এইটা আমরা এখানে দেখার চেষ্টা করব। তো এইটার জন্য আমরা এখানে নিছি হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। কি নিছি আমরা? টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপের কাজ কি? আমরা তো প্রথমে এসআর ফ্লিপ ফ্লপ দেখছি, তারপরে হচ্ছে একটু আগে ডি ফ্লিপ ফ্লপ দেখছি। এইখানে লাগতেছে টি ফ্লিপ ফ্লপ। এই যে FF0, FF1, FF2 তিনটা ফ্লিপ ফ্লপ। তাহলে এখানে টি ফ্লিপ ফ্লপের কাজটা কি? টি ফ্লিপ ফ্লপ, টি মানে হচ্ছে টগল। টি তে কি? টি তে হচ্ছে টগল। টগল কথাটার মানে কি? 1 কে 0 করে, 0 কে 1। ডি ফ্লিপ ফ্লপে কি ছিল? ডাটা ইনপুট লাইনে যা আসতো, 1 আসলে ক্লক পালস দিলে আউটপুটে 1 দিবে। এরপর যদি আরেকটা 1 আসে, ক্লক পালস দিলে ওই 1 টাকেই আউটপুটে দিবে। এরপর আরেকটা 0 আসলে ক্লক পালস দিলে 0 টাকে আউটপুটে দিবে। তার মানে ডি হচ্ছে ইনপুটে যা, ক্লক পালস আসার পরে আউটপুটে তাই দেয়। তাহলে ক্লক পালসের জন্য সে খালি ওয়েট করে, একটু ডিলে করে। বাট যা ইনপুট তাই আউটপুট। টগল ফ্লিপ ফ্লপ হচ্ছে উল্টা। মনে করো টগল ফ্লিপ ফ্লপের একটা হাত আছে। এই যে এই হাতটা হচ্ছে এই যে টি পিনটা যেটা এটা হচ্ছে ওর হাত। এই হাতটাতে তুমি যদি ধরে রাখো অর্থাৎ 1 দিয়ে রাখো, তাইলে ও সব সময় হচ্ছে কি করবে জানো? আউটপুটটাকে উল্টাইতে থাকবে। যতক্ষণ পর্যন্ত এই হাতটা তুমি ধরে রাখবা, ও আউটপুটটাকে উল্টাইতে থাকবে। তার মানে একবার যদি বলে সত্য, এরপরে ক্লক পালস আসলে কি বলবে? বলবে মিথ্যা।
আবার ক্লক পালস আসবে, বলবে না, না সত্য। আবার ক্লক পালস আসবে, বলবে মিথ্যা। তার মানে এই হাতটা ধরা অবস্থায় অর্থাৎ এই হাতে 1 থাকা অবস্থায় ও কখনো পরপর ২ বার সত্য বা ২ বার মিথ্যা বলবে না। যখন ক্লক পালস আসবে তখন সে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানায় ফেলবে। এটা হচ্ছে টগল ফ্লিপ ফ্লপের কাজ। তাহলে এইটাতে আমার আসলে হবেটা কি? এটা দিয়ে মজার একটা জিনিস করা যায়। দেখো, আমার এটা কি এই FF0, এটা FF1, FF2। তো আমি যদি এইখানে FF, FF, FF 0, 1, 2 এই ৩ টার জন্য যদি আমি ছক বানাই, তাহলে একটা মজার জিনিস এখানে আমি লক্ষ্য করতে পারবো। আমি একটা মজার জিনিস এখানে লক্ষ্য করতে পারবো। দেখো কিরকম মজার জিনিস। আমি আগে ছকটা বানাই, তারপরে বলতেছি। এই দেখো, আমি ১ম এ এই সবগুলাকে আগে 0 কইরা রাখি। সবগুলার আউটপুট 0 কইরা রাখলাম। আউটপুট 0 মানে কি? এই যে এই Q0 আউটপুট যেটা Q0 0, Q1 0, Q2 0 সবগুলাকে 0 করে রাখছি। এখনো কোনো ক্লক পালস দেই নাই। কোনো ক্লক পালস দেই নাই। আমি একটা ক্লক পালস দিলাম। তাহলে একটা ক্লক পালস দিলে কে তার আউটপুটটা পাল্টাবে বলতো? এই যে এইটা পাল্টাবে। ও তার আউটপুট পাল্টাবে। এই যে ও তার আউটপুট পাল্টাবে। কেন? কারণ T0 তে 1 দেওয়া, T1 এ 1 দেওয়া, T2 তে 1 দেওয়া। তার মানে এখানে ক্লক পালস আসলে ও পাল্টাবে। তাহলে আমি একটা ক্লক পালস দিলে ও 0 থেকে 1 হবে। আরেকটা ক্লক পালস দিলে ও 1 থেকে 0 হবে। আরেকটা ক্লক পালস দিলে ও সরি ওই পাশে ২ টা 1 লিখে ফেলছি। আবার একটু দেখো, আবার একটু দেখো, আবার একটু দেখো। আমি একটা, একটা করে যাই। এইখানেই মজার ব্যাপারটা। একটু সবাই দেখো। কোন ক্লক পালস দেই নাই, কোন চেঞ্জ নাই। একটা ক্লক পালস দিছি ও 0 থেকে 1 হইছে। এরপরে পরের ক্লক পালসটা দিছি। মানে কয়টা ক্লক পালস গেল সেটা আমি এখানে গুনতেছি। তো এখানে আমি পরের ক্লক পালসটা দিছি। তাহলে সে 1 থেকে কি হয়ে যাবে? 0। তারপরে আরেকটা ক্লক পালস দিছি। তাহলে 0 থেকে কি হয়ে যাবে? 1। তারপরে আরো একটা পালস দিছি। তাহলে হয়ে যাবে 0। আরো একটা পালস দিছি। তাহলে হয়ে যাবে 1। আরো একটা পালস দিলাম। তাহলে হয়ে যাবে 0। আবার একটা পালস দিলাম। তাহলে কত হয়ে যাবে? 1। তার মানে ১ম থেকে আমি যত পালস দিয়ে যাচ্ছি, যতবার পালস দিচ্ছি, ততবার ও চেঞ্জ হচ্ছে। 0, 1, 0, 1, 0, 1, 0, 1 আচ্ছা তাইলে আবার লাস্টে আর দরকার নেই। ৮ টা তো হয়ে গেছে আমার। তাইলে এতগুলা হচ্ছে আমার ক্লক পালস দিলে ও হচ্ছে এইভাবে আমাকে হচ্ছে রেজাল্টটা দেখায়। ও চেঞ্জ হয়। এইবার আমাকে একটু মনে কইরা বলো তো, প্রতি 0 আর 1 মিলে কয়টা করে পালস হয়? একটা করে পালস হয়। প্রতি 0 আর 1 মিলে একটা করে পালস হয়, তাই না? ওই যে আমার মনে আছে? আমরা ১ম এ যখন ক্লক শিখছিলাম, এই যে এইরকম ভাবে তো পালস দেখতেছিলাম আমরা। 0, 1, 0, 1, 0, 1 এইভাবে তো চলতে থাকে। তাইলে এই যে এইটুকু হচ্ছে একটা পালস। আবার এইটুকু কি? আরেকটা পালস। আবার এইটুকু কি? আরেকটা পালস। এরকম 0, 1, 0, 1 মিলে একটা করে পালস হয়। আর এটা যদি রাইজিং এজ ট্রিগার্ড হয়, তাহলে এরকম। আর যদি এটা হচ্ছে ফলিং এজ ট্রিগার্ড হয়, তাহলে এরকম চিহ্ন দিতে হয় আরকি। তো যাই হোক, মোট কথা হচ্ছে যে এই যে একটা 0 একটা 1 মিলে একটা পালস হয়। তাইলে এইখানে এই যে একটা 0 একটা 1 মিলে একটা পালস কমপ্লিট হইছে না? এই FF0 তে। এই FF0 এর আউটপুটটা কোথায় গেছে এখন একটু দেখো তো। আমরা তো এই ক্লকে যতগুলা ইনপুট দিছি, এখানে হচ্ছে সেই অনুযায়ী এটা কতবার ফ্লিপ করবে বা ওর আউটপুটটাকে চেঞ্জ করবে সেটা আমরা লিখে ফেলছি। হ্যাঁ? কারণ এই T0 টা হচ্ছে 1 করা ছিল, হাই করা ছিল। অর্থাৎ এই হাত ধরে রাখলে সে হচ্ছে খালি টগল করতে থাকে। হাত ধরে না রাখলে কিন্তু ও কিছু করবে না। আমি যদি এই হাতে 1 করে না রাখি, 0 করে রাখি, ও কিন্তু কিছু করবে না। ওর কথা হচ্ছে পালস দাও তুমি। তাতে আমার কিছু আসে যায় না। আমি এখানে কিছুই করব না। যা ছিল তাই থাকবে। 0, 0 থাকলে 0, 0 ই থাকবে। বাট যতবার পালস দিব, ততবার ও হচ্ছে আউটপুটটাকে চেঞ্জ করবে। তাহলে এখন দেখো, এই যে আউটপুট, সেই আউটপুটটা গেছে পরেরটার ক্লকে। এই যে এই আউটপুটটাকে নিয়ে পরের যে ফ্লিপ ফ্লপটা তার ক্লক পিনে দিছি। তার মানে এই ক্লক পিন কিন্তু এইখানে যায় নাই। এই ক্লক কিন্তু এইখানে যায় নাই।
এখানে কি গেছে? এইটার আউটপুট। এই ক্লক কিন্তু আমার সিনক্রোনাস ক্লক হওয়ারও দরকার নাই। তার মানে নির্দিষ্ট সময় পরে পালস আসতেছে, এইটা হওয়ার দরকার নাই। সিগনাল আসলেই হইল। এইটা সাইকেলের চাকা থেকে আসতে পারে। সাইকেলের চাকা প্রতি একবার ঘুরলে একটা করে সিগনাল দিবে। বা অন্য কোনো সার্কিট থেকে আসতে পারে যে কোনো একটা ঘটনা ঘটলে একটা করে সিগনাল দিবে। এরকম। সাইকেল জোরে চালাইলে তাড়াতাড়ি সিগনাল আসবে ঘন। সাইকেল আস্তে চালাইলে ধীরে সিগনাল আসবে একটু পরে। ডাজন্ট ম্যাটার। এইটাকে আর আমি এইখানে দেই নাই। আমি এইটার আউটপুটটাকে এখানে দিছি। তাইলে এইটাতে প্রতি একটা করে যখন আমার চেঞ্জ হয়ে যাবে, তারপরে গিয়ে আমার এই পরের ফ্লিপ ফ্লপে চেঞ্জ হবে। তার মানে এই যে এইখানে শুধু একটা 0 আসছে, তাইলে কিন্তু আমার এখানে হচ্ছে কোনো চেঞ্জ আসবে না। যখন এই 0 আর 1 কমপ্লিট হয়ে গেছে, এই যে এইটা কমপ্লিট হয়ে গেছে, তখন আমার এইটা চেঞ্জ হবে। তাইলে এখন একটা 0 থেকে একটা 1 হইছে। এখনো কিন্তু পুরা ক্লক মানে এটার জন্য পুরা এক ক্লক পালস শেষ হয় নাই। এই যে এই 0-1 মিলে একটা চেঞ্জ, তাহলে এই যে এখানে 0 থেকে 1 এ চেঞ্জ হইছে। এই 0-1 মিলে আরেকটা চেঞ্জ, তাহলে এখানে 1 থেকে কত হবে? 0 হবে। তারপরে এই 0-1 মিলে আরেকটা চেঞ্জ, তাহলে এইটা শেষে গিয়ে চেঞ্জ হবে। এইখানে কিন্তু 0 হবে না। এইখানে চেঞ্জ হবে। আবার এখানে কিন্তু আর চেঞ্জ হবে না। মানে বুঝতে পারতেছো ঘটনাটা? কি বলতে চাইতেছি? আবার বলি। এইখানে যখন একটা পালস আসে, তার মানে একটা 0-1, তখন কিন্তু এইখানে আউটপুটটা 1 থেকে 0 বা 0 থেকে 1 হয়। আরেকটা যখন আসে তখন সে আবার আগের স্টেটে ফিরে যায়। তাহলে পুরো একটা সাইকেল কমপ্লিট হইলো। তার মানে এইখানে ২ টা পালস আসলে এদিক দিয়ে বের হয় একটা পালস। এইখানে ২ টা পালস ঢুকলে এখান থেকে বের হয় একটা পালস। এটা বুঝাইতে চাইছি। এদিক দিয়ে ২ টা পালস ঢুকলে এদিক দিয়ে বের হয় একটা পালস। এটা বুঝাইতে চাইছি। যে এই যে এই 0-1 মানে একটা পালস কমপ্লিট হওয়ার পরে এইখানে একটা চেঞ্জ দেখতে পাবো আমরা। তারপরে আরো একটা 0-1, এই যে আরো একটা 0-1 চেঞ্জ হওয়ার পরে এখানে একটা চেঞ্জ দেখতে পাবো আমরা 0-1 কমপ্লিট হওয়ার পরে। আরো একটা 0-1 অর্থাৎ একটা আ সাইকেল বা হচ্ছে একটা পালস শেষ হওয়ার পরে এখানে একটা চেঞ্জ দেখতে পাবো। তাইলে এই যেই জায়গাগুলোতে দাগ দিছি সেখানে তুমি চেঞ্জ করো। আগে 0 ছিল, এখানে দাগ দিছি? না, তাহলে 0 ই থাকবে। দাগ দিছি? হ্যাঁ, তাহলে 0 থেকে 1। দাগ দিছি? না, তাহলে 1 ই থাকবে। দাগ দিছি? হ্যাঁ, তাহলে 1 থেকে 0। তাহলে এইখানে 0101 ২ বার হইলে এখানে 01 মাত্র একবার। আপনি এখানে যতগুলা পালস, এখানে হচ্ছে তার অর্ধেক পালস। এখানে যতগুলা পালস, এখানে তার অর্ধেক পালস। বুঝতে পারছো? এখানে যতগুলো পালস এখানে তার অর্ধেক পালস। তাহলে এর পরেরটা তুমি নিশ্চয়ই নিজেই বুঝতে পারবা। এই যে 0, এই যে 1, এই ৪ ঘর মিলে হচ্ছে পুরো একটা সাইকেল চেঞ্জ হচ্ছে। তাহলে এই ৪ ঘর চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত এটা 0 ই থাকবে। এর পরেরগুলা তাহলে চেঞ্জ হয়ে তারপর পর্যন্ত 1 ই থাকবে। তারপরে গিয়ে আবার 0 হবে। তাহলে এই যে এভাবে দিলে আমার উপকারটা কোথায়? উপকারটা কোথায়? এখন তুমি চিন্তা করো, আমার ক্লক পালস এর অর্ধেক ফ্রিকোয়েন্সি এইটার। কারণ ক্লক পালস ২ টা করে ঢুকলে এটা একবার করে চেঞ্জ হয়। সরি, একবার করে ঢুকলে এটা একবার করে চেঞ্জ হয়। এইটা ২ বার করে চেঞ্জ হলে এটা একবার করে চেঞ্জ হয়। এইটা ২ বার করে চেঞ্জ হলে এটা একবার করে চেঞ্জ হয়। তার কারণে যেই নাম্বার গুলো আমি এখানে পাইছি, খেয়াল করে দেখো তো 000 এটা আসলে কার বাইনারি? 0 র বাইনারি। 001 এটা 1 এর বাইনারি। 010 এটা আসলে 2 এর বাইনারি। 011 এটা আসলে 3 এর বাইনারি। 100 এটা 4 এর। 101 বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করো 5 পাবা। 110 বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করো 6 পাবা। 111 কি পাবা? 7 পাবা। আরে মিলে গেল না? হ্যাঁ, ঠিকই আছে। মিলে যে গেছে এক্সাক্টলি ঠিকই আছে। তাইলে এই নাম্বারটার দিকে তাকায় তুমি বলতে পারবা ইনপুটে কয়টা ক্লক সিগন্যাল গেছে। এই যে কাউন্টিং হয়ে গেল। তাহলে এইটাই আসলে রিপল কাউন্টার। এই জিনিসটাই রিপল কাউন্টার। ওকে। আচ্ছা, সাউন্ডে কি প্রবলেম হয়েছিল? আমি তো অবশ্য অনেকক্ষণ কমেন্টের দিকে দেখি নাই। এতক্ষণ কি একেবারে কিছুই বুঝো নাই? নাকি হচ্ছে কেটে আসছে বা ভেঙে আসছে? আমাকে একটু বলো তো। একটু কেটে আসছে। বাট একদমই কি বুঝতে পারো নাই? আমি তাহলে এই পার্টটাই যেহেতু মেইনলি ইম্পোর্টেন্ট এটা আরেকবার একটু বুঝায় দেই। সিম্পল। দেখো এই যে এইখানে ক্লকে যখন আমরা একটা রাইজিং এজ দেই,
তখন হচ্ছে এইখানে 0 থেকে 1 হবে। এরপরে আরেকটা রাইজিং এজ যখন যাবে, তখন এখানে হচ্ছে 1 থেকে 0 হবে। এটা আমি কিভাবে বুঝাবো? আমি এখানে নিচে আরেকটা ছবি এঁকে দেখাই। এটা হচ্ছে আমাদের F0 আর এটা হচ্ছে আমাদের ক্লক। তাইলে আমি ক্লকের জন্য একটা ডায়াগ্রাম আঁকি। ক্লকের জন্য এটাকে বলে টাইমিং ডায়াগ্রাম। আমি ক্লকের জন্য একটা আঁকি, আর আমার FF0 র জন্য একটা আঁকি। দেখো ১ম এ 0 থেকে 1 হইল, 1 থেকে 0। আবার 0 থেকে 1 হইল, 1 থেকে 0। আবার 0 থেকে 1 হইল, 1 থেকে 0, 0 থেকে 1 হইল, 1 থেকে 0 এটা চলতে থাকে। তাহলে 0, 1, 0, 1, 0, 1, 0, 1। আচ্ছা এখন আমাকে বলো তো, যখন এই FF টা 0 ছিল, এটাও 0 ছিল কোন সমস্যা নাই। যখন এটা 0 থেকে 1 হইল, রাইজিং এজ, তখন এখানে চেঞ্জ হবে। এই যে চেঞ্জ হইল। তাহলে এটা 0 ছিল, এটা 1 হইল। এইখানে যখন 1 থেকে 0 ফলিং এজ, ওকে তো ধরবে না। তাহলে এটা 1 ছিল, 1 ই থেকে যাবে। এরপরে আবার যখন 0 থেকে 1, এই যে এটা হচ্ছে মাথায় সেই টোকা মারা। টোকা মারলে সে কি করবে? চেঞ্জ করবে। চেঞ্জ করে কি করবে সে? এই যে এখানে তো 1 ছিল। চেঞ্জ করে সে কি করবে? 0 বানাবে। তারপরে এখন কি? উপর থেকে নিচে নামছে। তাহলে তো ও তো চেঞ্জ হয় না। আবার যখন নিচ থেকে উপরে গেল, তখন সে চেঞ্জ করবে। এই যে তখন সে চেঞ্জ করবে। তাহলে এখানে পরপর ২ টা 0 আসলো। তারপরে হচ্ছে আবার যখন এখানে 0 থেকে 1 হবে, ও কিন্তু চেঞ্জ হবে না। তাহলে 1 হয়ে আছে, হয়ে আছে। তাইলে আবার যখন 0 থেকে 1 হবে, তখন সে কি হইছে? আবার চেঞ্জ হইছে। এরকম। তাইলে এইখানে একেকটা ঘর যতটুকু চওড়া, এইখানে কিন্তু একেকটা ঘর তার চেয়ে বেশি চওড়া। এখানে একটা ঘর যতটুকু চওড়া, এখানে তার চেয়ে বেশি চওড়া। দ্বিগুণ চওড়া। বুঝতে পারছো? তার মানে হচ্ছে এটার ইনপুটে যেই ফ্রিকোয়েন্সি তে তুমি দিচ্ছ, ট্যাপ, 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 এখানে আসবে তার অর্ধেক ফ্রিকোয়েন্সি। ট্যাপ, 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 অর্ধেক ফ্রিকোয়েন্সি আসবে। এখানে যদি ৪ টা পালস আসে, এদিক দিয়ে বের হবে ২ টা পালস। এদিক দিয়ে যদি ১০০ টা পালস আসে, এদিক দিয়ে বের হবে ৫০ টা পালস। তাহলে এখন দেখো, এদিকে আসছে মনে করো ৮ টা পালস। ৮ টা পালস আসলে এদিক দিয়ে বের হবে কয়টা? ৪ টা পালস। ৪ টা ঢুকলো এখানে। তাহলে এদিক দিয়ে বের হবে কয়টা? ২ টা পালস। ২ টা ঢুকলো। তাহলে এদিক দিয়ে বের হবে কয়টা? ১ টা পালস। তাই না? এক্সাক্টলি তাই কিন্তু হইছে। এক্সাক্টলি তাই হইছে। তাহলে এখানে 0 থেকে শুরু করে ৭, ৮ টা ঘর আছে। এইখানে কয়বার পালস হইছে? ১, ২, ৩, ৪। এখানে কয়বার হইছে? এই যে 0, 1 এটা একটা। এই যে 0, 1 এটা একটা, ২ টা। এখানে কি শুধু 0 আর শুধু 1 একটা পালস। এইটাই এতক্ষণ ধরে বলতেছি। ওকে, রাইট। সো আরাফাত বলছে যে বুঝতে পারছো। সাউন্ড এর প্রবলেম সেটা নেটের কারণে হইতে পারে। বাট আপাতত বুঝতে পারছো আশা করি। তাহলে এইভাবে হচ্ছে আমার রিপল কাউন্টারটা কাজ করে। তাহলে রিপল কাউন্টার আমরা বানাইছি টি ফ্লিপ ফ্লপ বা টগল ফ্লিপ ফ্লপ দিয়ে। যখন টি হচ্ছে সেট করা, এটা উল্লেখ করে দিলাম। টি হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ। ১ থেকে 0 করে, 0 কে 1 করে, যখন টি টা 1 করা। এই টি যদি আমি 1 করে না দিতাম এইখানে, এইখানে, এখানে টি কে যদি 1 করে না দিতাম, তাহলে কিন্তু পালস দিলেও ও কোন গা করত না। ওকে, তাহলে এইবার উত্তর দেই। তাহলে ডেটা সেভ করে রাখে কিভাবে? তুমি এখন বলো। রেজিস্টারের মধ্যে ডেটা ডিলিট করে কিভাবে? এটা একটু বলি। ও ডিলিট করা বলতে কি বুঝায়? যেই ফাইলটা যেই রেজিস্টারে রাখছে, ওই রেজিস্টার গুলার কিন্তু নির্দিষ্ট ঠিকানা আছে। ধরো তোমার একটা ছবি, ছবির একটা ফাইল। ও জানে এটা কোন ঠিকানার রেজিস্টারে সে রাখছে। একাধিক রেজিস্টার হইতে পারে। তাহলে কোন, কোন ঠিকানার রেজিস্টারে সে রাখছে, এইটা সে হিসাব রাখে। যে আমার এই ফাইলটা এই ঠিকানার রেজিস্টারের মধ্যে সেভ করা আছে। ডিলিট করা বলতে ওই সম্পর্কটা ভুইলা যায়। ডিলিট করা বলতে ওই ফাইলটা কোন, কোন রেজিস্টারে আছে, ঠিক আছে? ওই সম্পর্কটা আমার মনে নাই। ভুলে গেলাম। ঠিক আছে? মানে সে আর তখন সেটাকে পাত্তা দেয় না। কিন্তু ওই রেজিস্টার থেকে বিট গুলাকে কিন্তু তখন সে 0 করে না। বিট গুলা ওইখানে থেকেই যায়। সে বিট গুলাকে 0 করে না।
বিটগুলো ওইখানে থেকেই যায়। কাজেই এখন যদি ওই জায়গায় ওই একই রেজিস্টারে অন্য কোনো ডাটা তুমি না ঢুকাও, অন্য কোনো ডাটা ঢুকানোর আগ পর্যন্ত ওই রেজিস্টার পর্যন্ত তুমি যদি যাইতে পারো somehow তাহলে কিন্তু ওই ফাইলটা আবার পুনরুদ্ধার করতে পারবা। কিন্তু ওই রেজিস্টারে যা ছিল ওইটা ডিলিট করে তুমি ধরো অন্য ডাটা লিখে ফেলছো। তাইলে সে আবার সবগুলাকে 0 করে নতুন করে তখন 0101 সেট করে। তাইলে আর সেটা পুনরুদ্ধার করার উপায় নাই। কিন্তু তার আগ পর্যন্ত তুমি যদি ডাটা রিকভারি সফটওয়্যার ইউজ করো, তাহলে যেটা মাত্র ডিলিট করে ফেলছিলা ইভেন শিফট ডিলিট করলেও তাইলে ওইটা খুঁজে পাবা। তাহলে এটা হচ্ছে কিভাবে ডেটা ডিলিট করে এবং রিকভার করে সেটা বললাম। সময়ের হিসাব কিভাবে রাখে? সময়ের হিসাব। এইখানে হচ্ছে রিয়েল টাইম কাউন্টার বলে একটা সার্কিট থাকে। আরটিসি। সেইটা দিয়ে সে অফলাইনে পালস কাউন্ট করতে পারে, টাইম কাউন্ট করতে পারে। ওইখানে যে পালস গুলা জেনারেট হচ্ছে ওই সার্কিট থেকে, ওখানে হচ্ছে একটা সার্কিট থেকে যে ফ্রিকোয়েন্সি জেনারেট করে, সেই ফ্রিকোয়েন্সিটা অনেক হাই, অনেক হাই। এটাকে ওই যে আমাদের যে এই কাউন্টার, রিপল কাউন্টার দিয়ে ভাগ করে সেকেন্ডে নিয়ে আসে। রিপল কাউন্টার দিয়ে ভাগ করে তাইলে সেকেন্ডে নিয়ে আসা যায়। করে এনে সে হিসাব রাখে কয় সেকেন্ড পার হইছে। এটা হচ্ছে অফলাইনেও সে টাইম কাউন্ট করতে পারে সরি রিয়াল টাইম কাউন্টার আরটিসি, আরটিসি এই সার্কিটটার সাহায্যে। আর অনলাইনে যেটা করে সে হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে দেখে যে আমার সার্ভারে কয়টা বাজে ওইটাই তার টাইম। এইভাবে সে তাইলে টাইম কাউন্ট করতে পারে। তো কোন পিসি যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে তারপরেও দেখবা পিসি অফ করে ফেলছো, পাওয়ার খুলে ফেলছো তুমি। তারপরে আবার পাওয়ার সঠিক টাইম দেখায়। কেমনে? এই আরটিসির ভিতরে একটা ছোট্ট ব্যাটারি থাকে। তোমরা কেউ খেয়াল করছো কিনা জানি না। আমি ল্যাপটপের কথা বলতেছি না। কারণ ল্যাপটপ তো তোমার খোলা ডিফিকাল্ট। বাট পিসি যেগুলা ওইটার যে সিপিইউটা ওইটা খুললে মাদারবোর্ডটা দেখা যায়। মাদারবোর্ডে একটা গোল কয়েন সেল আছে। কয়েনের মতো একটা ব্যাটারি, পয়সার মতো। দেখছো না? তো ওইটা আসলে টাইমটাকে কাউন্টে রাখে। ওইটা হচ্ছে আরটিসি, রিয়াল টাইম কাউন্টার। কাউন্টে রাখে। সো তোমার এই প্রশ্নগুলার উত্তর আমরা হচ্ছে দিয়ে ফেললাম। তাইলে এরই মাধ্যমে শেষ হইল আমাদের এই আইসিটির 3rd চ্যাপ্টার। তো এরপরে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব ঠিকই। তবে দরকার মতো তোমাদের প্রয়োজন অনুযায়ী আমরা শেষের দিকে আবার বিভিন্ন চ্যাপ্টার মিলায়ে কিছু সিকিউ দেখাবো, কিছু প্রবলেম সলভিং দেখাবো। যাতে হচ্ছে এই নলেজটা তুমি সুন্দরভাবে কাজে লাগাইতে পারো। তো আমার সাজেশন হচ্ছে এই 3rd চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়। টোটাল ৭ টা ক্লাস আমাদের লাগছে। ৭ টা ক্লাসে আমরা ক্লাস শেষ করে যে তোমার ইয়াগুলা দেই, ক্লাস নোট গুলা আপলোড দেই। তোমার কাজ হবে ক্লাস নোটটা একবার সুন্দর করে গো থ্রু করা। গো থ্রু করলেই তুমি টু দি পয়েন্ট বুঝতে পারবা যে এক্সাক্টলি কোন জায়গাটায় তোমার সমস্যা। দেখলেই বুঝা যাবে, আহা এই জায়গাটা আমার মনে পড়তেছে না। ওই জায়গায় তুমি ভিডিওতে যাও। ভিডিওতে গিয়ে ওই জায়গাগুলো আবার টেনে দেখো, স্পিড বাড়ায় দিয়ে দেখো। তাহলে পুরা জিনিসটা তোমার মাথায় সুন্দরভাবে ঝালাই হয়ে যাবে, সেট হয়ে যাবে। এবং আজকের ক্লাসটার পরেই এটা রিভিশন দেওয়ার সর্বোত্তম সময়। সবাই যারা ক্লাস করছো তারাও, যারা ক্লাস করো নাই তাদের মেকআপ ক্লাসগুলো আগে করে নিতে হবে। ফাঁকা থাকা ক্লাসগুলা। দেন তার ২-১ দিন পরে তুমি এই রিভিশনটা দিবা। এই রিভিশনটা দেওয়া আর না দেওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। দিলে এটা তোমার অনেকদিন মনে থাকবে। এটা ভুলে যাবা না। হয়তো আবার ১ মাস পরে রিভিশন দিলেও সবকিছু মনে পড়ে যাবে। আর রিভিশন যদি এখন না দাও, অনেক লম্বা টাইম এটা আনঅ্যাটেন্ডেড রাখো। এমনভাবে কিছু জিনিস ভুলে যাবা, পরের বার পড়তে গেলে মনে হবে কমপ্লিটলি নতুন করে পড়তেছো। বিলিভ মি। সো এইজন্য এই রিভিশন দেওয়াটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ। তাহলে এইভাবে রিভিশনটা দিবা। আচ্ছা, রাজিম জিজ্ঞেস করছো যে মেইন বই পড়তে অনেক সময় দরকার, কিভাবে বই পড়বো? ওই যে আমি যেইভাবে ক্লাসের মধ্যে এটার শুরুতে তো তোমাদের গালিব ভাইয়া নিছে। তোমার গালিব ভাইয়া আর আমি যেইভাবে ক্লাসের সিকোয়েন্সে যেটা পড়াইছি, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস। এগুলোর থেকেই ইনশাআল্লাহ দেখবা যে সুন্দর মতো প্রশ্নগুলা কমন পেয়ে যাবা। এই সিরিয়ালে তুমি বইয়ে খুঁজে পড়বা। একবার করে মানে ক্লাসটা গো থ্রু করলেই তোমার বেশিরভাগ জিনিস কমপ্লিট হয়ে যাবে। বেশিরভাগ কি আসলে এখান থেকে যা প্রশ্ন আসে আশা করতেছি ইনশাআল্লাহ সবই কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে আসলে তেমন কিছু আসার চান্স খুবই নেগলিজিবল। সো এই ক্লাস এবং স্লাইড এটা একবার অবশ্যই গো থ্রু করবা। তারপরে তুমি বইয়ে চোখ বুলাও, দেখবা পয়েন্ট টু পয়েন্ট তুমি মিলাইতে পারতেছো। আর আমি রেকমেন্ড করব এট লিস্ট একটা বইয়ের অনুশীলনীটাকে পুরোপুরি গো থ্রু করার জন্য।
সো এর পরের দিকে গিয়ে তোমাদের তো বলছি আবার প্রয়োজন অনুযায়ী সিকিউ এমসিকিউ আমরা হচ্ছে যা দরকার হয় আবার একটু দেখাবো। আরো ২ ১ টা চ্যাপ্টার শেষ হয়ে নেক। কারণ মিলায় অনেক সময় আসতে পারে। সেগুলো থেকে আমরা হচ্ছে গো থ্রু করতে পারবো। সো এইটা ডেফিনিটলি মাস্ট রিভিশন দেওয়াটা। তাইলে এটা কেউ মিস করো না। আমি শেষে এটা একটু বাড়তি গুরুত্ব নিয়ে বললাম। ঠিক আছে। তাইলে আজকে এইটুকু পর্যন্ত রইলো। ইনশাআল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। এরপর তো তোমাদের প্রোগ্রামিং শুরু হয়ে যাবে। সো তখন হয়তো গালিব ভাইয়ের সাথে বেশি দেখা হবে। আমার সাথে কম দেখা হবে। বাট আমি যে মাঝখানে আসবো না তা না। আমিও আসবো। প্রোগ্রামিং কি জিনিস, কেন করে, কিভাবে করে সবকিছু তোমাদের সুন্দরভাবে বুঝানোর জন্য আমরা অনেক কিছু অনেকভাবে ট্রাই করব আরকি যাতে তুমি সুন্দরভাবে করতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটু পরিশ্রম কইরো, ট্রাই কইরো। তাইলে ইনশাআল্লাহ বেটার রেজাল্ট আসবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।